আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, আজকে তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলো আমাদের কি প্রায়োরিটাইজেশন, ডেলিগেশন এন্ড স্টাফ ম্যানেজমেন্ট। স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, তাহলে খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আপনারা আজকে কোশ্চেন কিভাবে সলভ করবেন, কোনটা এলিমিনেশন করবেন, কোনটাকে আপনি কোশ্চেনের ভাব বুঝবেন যে এটাই আমার অ্যান্সার। তো এটা বোঝার জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে প্রায়োরিটাইজেশনটা যদি আমি বলি, এটা হলো কি কোন পেশেন্ট সবচেয়ে বেশি সিক বা কোন পেশেন্টটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস সেটাকে আগে আইডেন্টিফাই করা। হুম? প্রথমে কি করতে হবে, কোশ্চেনটা আগে ভালোভাবে পড়ে বুঝতে হবে। একবার পড়বেন, বুঝলেন না, প্রয়োজনে আরেকবার পড়বেন, অন্তত দুইবার কোশ্চেনটা আপনি পড়ে নেবেন। কোশ্চেন আগে কোশ্চেনে দেখবেন যে কি লেখা আছে। ডিজাস্টার হয়েছে, ডিজাস্টার মানে যে হঠাৎ করে যে আপনার ভূমিধস হতে পারে, পাহাড় ধস হতে পারে, আগুন লাগতে পারে, কত রকম ভূমিকম্প হতে পারে, হ্যাঁ, আর্থকোয়েক হতে পারে। তাহলে ডিজাস্টার হয়ে গেলে তখন তো অনেকগুলা মানুষ একসাথে ইনজিউর্ড হয়, তাই না? তাদেরকে তো হসপিটালে আনতে হয়, এটুক তো আমরা বুঝি। তো যখন আপনি হসপিটালে এতগুলা মানুষকে আনবেন, তখন তাকে তো একটা বেড দেওয়ার জন্য তো একটা ব্যাপার স্যাপার আছে। সকল পেশেন্ট যদি একটা হসপিটালে ওই ওই এলাকায়, যে এলাকায় ডিজাস্টার হয়েছে, ওই এলাকার পাশের হসপিটালটাতে তো আসবে, তো আপনি তো প্রথম ট্রিটমেন্টটা দিবেন। এটার জন্য আপনাকে কি করতে হবে, কোশ্চেনে সবসময় লেখা থাকে যে রুম খালি করতে হবে, কারণ ডিজাস্টার হয়েছে, এখন আপনাকে রুম খালি করতে হবে। তাহলে আপনি যে এখন রুম খালি করবেন, একটা ক্রিটিক্যাল পেশেন্টকে তো আপনি ছুটি দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, কোন পেশেন্টটা লোয়েস্ট প্রায়োরিটি সেই পেশেন্টটাকে কি করবেন আপনি, তাকে ছুটির জন্য ব্যবস্থা করতে হবে। তো আপনাকে তো আগে বুঝতে হবে যে কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি, কোনটা লোয়েস্ট প্রায়োরিটি। এখন একটা এমআই পেশেন্ট আসছে, তার অনেক চেস্ট পেন হয়েছে, তাকে কি আপনি ছুটি দিবেন? সেটা তো আপনি দিতে পারবেন না। হয়তোবা একটা পেশেন্ট জ্বর নিয়ে আসছিল, এখন জ্বর ভালো ভালো হয়ে গেছে, তাকে আপনি ছুটি দিতে পারবেন। ব্যাপারটা হলো এটা, ঠিক আছে? তো কাকে ডিসচার্জ করবে, তাহলে খুঁজবে কি লোয়েস্ট প্রায়োরিটি পেশেন্ট, সবচেয়ে কম সিক পেশেন্ট যেটা, সেটাকে আমরা ছুটি দিব। এটা কখন, ডিজাস্টারে, মনে থাকে যেন। আর যদি এটা কিন্তু কোশ্চেনই বলা থাকবে যে ডিজাস্টার হয়েছে। আর যদি প্রশ্নে বলে 4 জন পেশেন্টের হ্যান্ড অফ রিপোর্ট পেলেন, আপনি মনে করেন আমি 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 হ্যান্ড ওভার দিলাম আপনাকে, আপনি এই 4 জন পেশেন্টের যখন আমি আপনাকে হ্যান্ড ওভার দিলাম, তো আপনি, আপনার দায়িত্ব কি, আপনি তো আমার সেই 4টা পেশেন্ট কি আপনার যায় দেখতে হবে, তাই না? আমি যেগুলা বললাম সেগুলোর সাথে মিল আছে কিনা আপনি দেখবেন। তো আপনি দেখবেন কাকে আগে চেক করবেন এই 4 জন পেশেন্টের মধ্যে, তাহলে আপনি দেখবেন যে 4 জন পেশেন্টের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি পেশেন্ট কে, তাকে আপনি খুঁজবেন। ঠিক আছে? তো হাইয়েস্ট প্রায়োরিটি পেশেন্টটা আপনি কিভাবে বুঝবেন? যদি এখানে যে এমআর পেশেন্টটা থাকে, অবশ্যই এটা চেস্ট পেন যেহেতু এখনো আছে, এটাকে আপনি বুঝবেন যে হাইয়েস্ট প্রায়োরিটি। ওকে, এটুকে তো কোনো ডাউট নাই, বুঝতে পারছেন এই দুইটা? এখন ইয়েস। আসেন এনক্লেক্স অ্যান্সারের 4টা পার্ট। 4টা পার্ট কি? অ্যান্সার সাধারণত 4টা জিনিস দেখবেন আপনি অ্যান্সার দিতে গেলে। কোন 4টা জিনিস দেখবেন? এক হলো কোশ্চেনের মধ্যে এজ দিয়েছে কিনা, জেন্ডার কি, মেল না ফিমেল, ডায়াগনোসিস কি, মডিফাইং ফেস কি। তো এই জেন্ডার ডায়াগনোসিস বুঝলাম, মডিফাইং ফেসটা কি? মনে করেন একটা রোগী ভর্তি হয়েছে আপনার, কি বলা যায়, মনে করেন যে আপনার একটা রোগী সিওপিডি নিয়ে ভর্তি হয়েছে, হ্যাঁ। তো সিওপিডি তে আমরা জানি কি, তার এটা হলো কি ডায়াগনোসিস তার, হ্যাঁ। তো এখন এই পেশেন্টটা মনে করেন সিওপিডি হলে তার শ্বাসকষ্ট হবে, অক্সিজেন কম থাকবে, স্যাচুরেশন কম থাকবে, তার ভিতরে অনেক শ্বাসকষ্ট হবে। হঠাৎ করে আপনি দেখলেন যে পেশেন্টটার ইয়ে হচ্ছে, স্টুলের সাথে ব্লাড যাচ্ছে। তো এইটাই হলো মডিফাইং ফেজ। এটা তো এটার সাথে কোনো মিল নেই, মিল আছে? কারণ হলো তার হয়েছে সিওপিডি, তার শ্বাসকষ্ট থাকবে, তার অ্যাজমা থাকবে, তার ওখানে অক্সিজেন কম থাকবে, তার ফিভার থাকবে, সে শুকায়া যাবে, তার নাইট সুইট হবে। এগুলা যেগুলা বললাম সবগুলাকে আমরা বলি কি, এক্সপেক্টেড ফাইন্ডিং।
এগুলা কি সব কারণ এই ডিজিজটার সাথে এগুলা সব যায়, এটা হলো এক্সপেক্টেড ফাইন্ডিং। আর যেটা মডিফাইং ফেজের মধ্যে আপনার এক্সপেক্টেড ফাইন্ডিং ও হতে পারে, আনএক্সপেক্টেড ফাইন্ডিং ও হতে পারে। এখন একটা সিওপিডি পেশেন্টের স্টুলের সাথে ব্লাড যাওয়া, এটা তো এক্সপেক্টেড ফাইন্ডিং না, এটা হলো কি আনএক্সপেক্টেড ফাইন্ডিং। ওকে, কারণ তখন আপনি চিন্তা করবেন তার কি আর একটা কোনো একটা ডিজিজ তার গ্রো করছে, আর একটা ডিজিজের দিকে সে যাচ্ছে, কারণ সিওপিডি পেশেন্ট তো আপনার স্টুলের সাথে ব্লাড যাওয়ার কথা না। তো এইরকম ভাবে আপনি আগে মডিফাইং ফেজটা দেখবেন, সে কি ডিজিজ নিয়ে ভর্তি হয়েছে, বর্তমানে সে কোন ফেজটা তার ডেভেলপ করছে। যেমন এখানে একটা কোশ্চেনের এক্সাম্পল আমি দিয়েছি, এ 10 ইয়ার্স ওল্ড মেল, ঠিক আছে, কত ইয়ার্স আমি এখানে এজ দেখতে বলেছিলাম, এজ কত 10। ওকে, জেন্ডার কি মেল, ঠিক আছে। এখন ডায়াগনোসিস কি আছে, উইথ হাইপোস্পেডিস, হাইপোস্পেডিসটা তার হলো কি ডায়াগনোসিস। হাইপোস্পেডিসটা কি আমরা কি জানি, এটা হলো পেনিসের যেই আমাদের পেনিসটাতে ইউরিন পাস করার কথা, যেখান থেকে সামনে এরকম মাথায় এসে, কিন্তু ওদের বাচ্চা জন্মগতভাবে হয় কি ওদের নিচের দিকে ফুটাটা থাকে, হ্যাঁ, পেনিসের নিচে ফুটাটা থাকার কারণে ওর ইউরিনটা সামনে পর্যন্ত আসতে পারে না, ওখান থেকেই কি ইউরিন করে তারা। তো এটা হলো খুব অল্প বয়সী, এটা সার্জারি করে ঠিক করতে হয়। ওকে, তাহলে 10 বছরের একটা বাচ্চা নিয়ে আসলো, মেল পেশেন্ট, হাইপোস্পেডিসের, ইজ ভমিটিং বাইল স্টেনিং এমিসিস, তার হয়েছে ইউরিনের প্রবলেম। তাকে এখন আপনি মডিফাইং ফেজ দেখলেন কি বমি করতেছে, তার বাইল স্টেন আসতেছে, তার মানে কি তার কি কোনো গলব্লাডারও প্রবলেম আছে, হঠাৎ করে গ্রো করছে। তা আপনি এটা অবশ্যই, এটা কি হলো তার সাথে আনএক্সপেক্টেড ফাইন্ডিং, এটার সাথে এটার কোনো মিল নেই। যে ডিজিজের সাথে কোনো সাইন সিমটম যদি মিল না থেকে অন্য একটা সাইন সিমটম দেখেন, তখনই আপনি ওটাকে অবশ্যই কনসার্ন হবেন যে এটা সামথিং রং, অন্য কোনো দিকে ডিজিজটা যাচ্ছে বা অন্য একটা নতুন ডিজিজ গ্রো করতেছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে যেমন 10 বছর দেখলাম, জেন্ডার দেখলাম মেল, ডায়াগনোসিস হলো হাইপোস্পেডিসিস। আর এটা ডায়াগনোসিসটা আমি হাইপোস্পেডিসিসটা ফিমেলদের কখনো হয় না, এটা হলে মেলদেরই হবে, এই জন্য আপনার জেন্ডারটা জানা খুব দরকার। আর বাচ্চাদের বয়সটার ক্ষেত্রে বড়দের রোগ নাকি ছোটদের, এটা অবশ্যই জানতে হবে। মডিফাইং ফেজটা অবশ্যই দেখতে হবে। এখানে ভমিটিং বাইল স্টেনিং এমিসিস। ওকে, এখানে সবসময় এটা দিয়ে বুঝাবে যে মডিফাইং ফেজটা দিয়ে আপনি বুঝতে পারবেন পেশেন্ট স্টেবল নাকি আনস্টেবল। তো স্টেবল যদি থাকতো, তার এটা রিলেটেড, তার ইউরিন পাস করতে কষ্ট হতো, তার ফ্লাং পেইন হতো, তার হয়তো বা একটু ইরিটেশন লাগতো, এগুলা না থেকে তার হলো কি ভমিটিং বাইল বাইল যাচ্ছে, তাহলে আপনার পেশেন্টটা কি আনস্টেবল। সবসময় আনস্টেবলটা যেটা, এটাই আনসার হয়। আপনার 4টা জিনিস দিল, 4টা যদি দেয় একটা পেশেন্টের, আপনাকে যদি বলে যে কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটাকে তুমি আগে দেখবা, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আগে ডিজিজটা দেখবেন, ডিজিজটা দেখার পরে আপনি এটার সাথে চিন্তা করবেন যে যে জিনিসটা মডিফাইং ফেজ আসছে, এটা কি তার সাথে রিলেটেড কিনা নাকি আনরিলেটেড। তখন যদি দেখেন যে না এটার সাথে রিলেটেড না, এটা অন্য একটা ডিজিজের একটা সাইন সিমটম দেখতে পাচ্ছি, সেটাই আনসার হয়। ঠিক আছে, ওই জিনিসটাই আনসার হয়, কখনো এক্সপেক্টেড ফাইন্ডিং আনসার হয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, মডিফাইং ফেজ, যেটা আমি বলে ফেললাম, কারণ এটাতে বোঝা যায় পেশেন্ট স্টেবল না আনস্টেবল। এক্সাম্পল, কে বেশি প্রায়োরিটি পায়, দেখেন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। অ্যানজিনা পেশেন্ট, আর একটা হলো কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এমআই পেশেন্ট। এখন আপনারা একটু বলেন তো এই দুইটার মধ্যে আপনি কোন পেশেন্টটা আসলে বেশি প্রায়োরিটি দিবেন, এইরকম যদি থাকে। অ্যানজাইনা ম্যাডাম। এমআই। এমআই, ইয়েস। আপু আমরা আমি এমআই কে বেশি প্রায়োরিটি দেব। এমআই কে প্রায়োরিটি এই মুহূর্তে দিব, আর ঠিক আছে, অ্যানজাইনা কারণ যখন যদি এখানে দেখতে হবে স্টেবল অ্যানজাইনা না আনস্টেবল অ্যানজাইনা। যদি আনস্টেবল স্টেবল এনজাইনা, থাকে ইয়েস, তাহলে আমরা সেটাকে প্রায়োরিটি দেব না, কিন্তু এমআই হচ্ছে মোস্ট প্রায়োরিটি। মোস্ট প্রায়োরিটি। আপু এনজিনাটা হলো চেস্ট পেন নিয়ে ও অনেক দিন বেঁচে থাকতে পারে, ওর ওইটা একুইট অ্যাটাক হয় নাই। ইয়েটা কি মায়োকার্ডিয়াল ইনফেকশনটা কি একদম সাডেন অ্যাটাক করে, তাই না, এটা কিন্তু বেশিক্ষণ স্টে করে না। দেখা গেছে এমন জায়গায় আপনার ইয়াটা ব্লকটা হয়ে গেল হার্টের,
তখন সে তাকে আর সময় নেয় না, ওই 5 মিনিট 7 মিনিটের মধ্যেই পেশেন্ট শেষ। আর এনজিনা পেশেন্টটা হয় কি, চেস্ট পেন নিয়ে এসে স্টেবল এনজিনা, আনস্টেবল এনজিনা, ভেরিয়েন্ট এনজিনা আমি তো পড়াইছিলাম তাই না? তো ওই এনজিনা গুলোতে হয় কি পেশেন্ট টিকতে পারে, কারণ তার ব্যথাটা সহনীয় হয়। এখন কথা হলো, আপনি এরকম যদি প্লেন পান এনজিনার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অবশ্যই আপনি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটাকে আগে প্রায়োরিটি দিবেন। ওকে, আর এটার সাথে কথা আছে। এখন দেখেন, যদি এনজিনা প্লাস আনস্টেবল ভিপি, দেখছেন কথাটা কি, মডিফাইং ফেজ কি হলো, এনজিনার সাথে তার আনস্টেবল ভিপি, অলরেডি সানাদ যেটা বলেছে, আর হলো কি এমআই, এমআই এর সাথে কি হচ্ছে স্টেবল ভাইটাল সাইন, তখন আপনি কোনটা প্রায়োরিটি দিবেন এখানে বলেন তো? তাড়াতাড়ি বলবেন, আজকে কোশ্চেনের সাথে কথা কথা বলবেন, না হলে বুঝতে পারবেন না। জি আপু, এনজেনা প্লাস Priority দিবেন। আনস্টেবল বেবি। Unstable baby, তাহলে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আর unstable, এমআই তাহলে কিন্তু স্টেবল এমআই ভাইটাল হয়েছে, সাইন আছে। কিন্তু আপনি সব ভাইটাল সাইন গুলো তার স্টেবল পাইছেন। কারণ এমআই কখন খারাপ হতো, যদি তার চেস্ট পেনের সাথে আপনি তার বিপিটা বেশি পাইতেন বা কম পাইতেন, টেকেকার্ডিয়া বা বেটেকার্ডিয়া পাইতেন, সে খুব রেস্টলেস থাকতো, তখন আপনি বলতে পারতেন, এটাকে আপনি প্রাধান্য দিতেন। যেহেতু এটা স্টেবল বলে দিচ্ছে, তো আপনি এমআই শত থাকুক না কেন কোশ্চেনে, তার সাথে যদি কোনো ভিপি আপনি নর্মাল দেখতে পাচ্ছেন, এনজিনার সাথে আপনি বিপি গুলাকে অ্যাবনর্মাল দেখতে পাচ্ছেন, তখন আপনি অবশ্যই এনজিনাটাকে প্রায়োরিটি দিবেন। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছি? জি আপু বুঝতে পারছি। ওকে, কারণ আনস্টেবল বিটস স্টেবল। এখন 4 রুলস অফ প্রায়োরিটাইজেশন, 4টা রুলস আছে প্রায়োরিটি নেয়ার জন্য, যে একটা কোশ্চেন পাইলে আপনি কিভাবে প্রায়োরিটি দিবেন, সেই প্রায়োরিটির জন্য আমরা প্রথমে তো এখন একটা দেখলাম, এখন এটাকে আমরা আরেকটু ডিটেলসে দেখবো। প্রথমে কি, একটা একুইড বিটস ক্রনিক। একুইড বিটস ক্রনিক মানে আপনার একটা পেশেন্ট একুইড ডিজিজ নিয়ে ভর্তি হতে পারে, একটা পেশেন্ট ক্রনিক ডিজিজ নিয়েও ভর্তি হতে পারে। ক্রনিক ডিজিজ গুলা কি, সিওপিডি, কনজেস্টিভ হার্ট ফেলুর, আর একটা পেশেন্ট মনে করেন যে অ্যাপেন্ডিসাইটিস। তো এখানে কোন দুইটা আমাদের ক্রনিক, সিওপিডি আর কনজেস্টিভ হার্ট ফেলুরটা এখানে কি? সিওপিডি এবং কনজেস্টিভ হার্ট ফেলিওর আর অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাকুইড। এটা বাস্ট হয়ে গেলে তো অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে পেসিমেটি হয়ে অ্যাকুইড। আরো হ্যাঁ, আনএক্সপেক্টেড হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে আপনি এখন এই তিনটার মধ্যে আপনার যদি কোনো কোশ্চেন পান, আপনি অবশ্যই অ্যাপেন্ডিসাইটিসটা দেখবেন তাই না, যে আপনার কোনটা অ্যাকুইড তার গ্রো করছে। অ্যাপেন্ডিক্স তার এটা ক্রনিক থাকে না, এটা হইয়া এটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হয়, তাড়াতাড়ি সার্জারি করতে হয়, রোগীকে তাড়াতাড়ি ঠিক করতে হয়। আর সিওপিডি সিএসএফটা, এটা হলো পেশেন্ট অনেক দিন এটা নিয়ে বেঁচে থাকে, এটা ট্রিটমেন্ট আস্তে আস্তে পায়, পেতে থাকে, প্রতিদিন মেডিসিন খেতে থাকে, নেবুলাইজ নিতে থাকে, আস্তে আস্তে ঠিক হয় বা ঠিক হয় না। কিন্তু যেটা আপনার একুইট ইলনেস হলো, এইটা অলওয়েজ আপনি কোশ্চেনে প্রায়োরিটি দিবেন। রুল 1 মনে যেন থাকে, কোনটাকে দিব আমরা, যেটা একুইট ইলনেস নিয়ে আসছে। ওকে, 2 নম্বরে দেখেন ফ্রেশ পোস্ট অপারেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা হলো কি, আপনার পোস্ট অপারেটিভে যে পেশেন্ট যায়, less than 12 hours বিটস আদার, মানে কি সার্জারি হওয়ার প্রথম 12 ঘন্টা সবচেয়ে রিস্কি। আপনি একটা মনে করেন যে সার্জারি দিয়ে কয়েকটা পেশেন্ট দিয়ে দিল, বা সার্জারির সাথে অন্য কিছু রিলেটেড পেশেন্ট দিয়ে দিল, আপনি তখন দেখবেন যে তার সার্জারিটা কখন হয়েছে। যদি যদি দেখেন যে আপনার 12 ঘন্টার আগে সার্জারি হয়েছে, অবশ্যই এই পেশেন্টটাকে আপনি প্রায়োরিটি দিবেন। আর যদি মোর দেন 12 আওয়ার্স হয়, এটা অত বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, কারণ প্রথম 12 ঘন্টাই তার ব্লিডিং হতে পারে, সে শকে যেতে পারে, তার জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রিস্কি। ঠিক আছে, এক্সাম্পল দেখেন কে বেশি প্রায়োরিটি পায়। 2 আওয়ার্স পোস্ট কোলিসিস্টেক্টমি, সিওপিডি, একুইট অ্যাপেন্ডিসাইটিস। এখন এখানে আপনি কোনটা দিবেন? অবশ্যই, যেহেতু আমি অ্যাপেন্ডিসাইটিস একুইট আসছে, কিন্তু আপনার মাত্র 2 ঘন্টা হয়েছে কি সে পোস্ট অপে গেছে, তার এখন ব্লিডিং রিস্ক থাকতে পারে। আপনি এখানে পড়েছেন একুইট অর ক্রনিক, যে ক্রনিকটা আপনি প্রায়োরিটি দিবেন না একুইটটা দিবেন, অবশ্যই এখানে আপনি একুইটটা দিচ্ছেন। আবার যদি পোস্ট অপের পেশেন্টের সাথে কোনো নতুন একুইট কোনো ডিজিজ আসে, কিন্তু আপনি অবশ্যই পোস্ট অপারেটিভটাকে প্রায়োরিটি দিবেন। এখানে কি কোনো ডাউট আছে? বুঝতে পারছি আমরা? জি আপু বুঝতে পারছি, কোনো ডাউট নেই। ওকে, কারণ ফ্রেশ পোস্ট অপারেটিভ কি কি সমস্যা হয়, ব্লিডিং রিস্ক হয়, এয়ারওয়ে প্রবলেম হয়, শকে যায়, অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন হতে পারে। Okay. মনে রাখো যে সার্জারি হোক,
ক্র্যানিওটমি হোক, অ্যাম্পুটেশন হোক, নেক ডিসেকশন হোক, যদি 12 আওয়ার্স হয় হাইয়েস্ট প্রায়োরিটি। যে কোনো সার্জারিতে 12 আওয়ার্স এর নিচে হলে এটা কি হাইয়েস্ট প্রায়োরিটি। 3 নম্বর রুলটা কি, আনস্টেবল বিটস স্টেবল, মানে আনস্টেবল পেশেন্টকে আমরা কি সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি দিব। স্টেবল পেশেন্ট এর ক্লু হলো যেসব ওয়ার্ড দেখলে স্টেবল বুঝবে, কি কি দেখলে বুঝবে, স্টেবল ইয়ের ভিতরে, কোশ্চেনের ভিতরে এই লেখাগুলো লেখা থাকবে, তখন আপনি বুঝবেন কি পেশেন্টটা স্টেবল। স্টেবল লেখা থাকতে পারে, ক্রনিক ইলনেস লেখা থাকতে পারে, পোস্ট অফ মোর দেন 12 আওয়ার্স, রেডি ফর ডিসচার্জ, আনচেঞ্জ অ্যাসাইনমেন্ট, মানে কি তার ভাইটাল সাইন কালকে যেরকম দেখছেন আপনি প্রতি শিফটে যেরকম দেখছেন এরকমই 2-1 দিন ধরে থাকছে, তার মানে কি আনচেঞ্জ। এরকম যদি থাকে, এক্সপেক্টেড সিমটম যেটা আমি বললাম যে তার ডিজিজের সাথে রিলেটেড সিমটম গুলো আছে, আনএক্সপেক্টেড কোনো সিমটম নাই। অ্যাডমিশন মোর দেন 12 আওয়ার্স, খুব ইম্পর্টেন্ট। 24 ঘন্টা যদি হয়ে যায় কোনো পেশেন্ট এডমিশন, এটা আর আপনার আনস্টেবল থাকে না, ঠিক আছে, এই পেশেন্টটা কি স্টেবল হয়। তো 24 ঘন্টা আগে যদি এডমিশন থাকে সেটাকে আপনি আনস্টেবল বলবেন, আর 24 ঘন্টা হয়ে গেছে তখন আপনি এটাকে স্টেবল বলবেন। ওই যে আমি যে একটা কোশ্চেন প্রথমে আমার এনক্লেক্সে পেয়েছিলাম, আমি প্রতিবারই বলি, পেসমেকারের একটা পেশেন্ট, ও আমাকে ওখানেও কিন্তু ডিজাস্টার ছিল, ও 1 নম্বর কোশ্চেনটাই আমার এনক্লেক্সের পরীক্ষা এটা ছিল, ডিজাস্টার হয়েছে। এখন কোন পেশেন্টটাকে আমি ছুটির জন্য রেডি করব, তো ওখানে কিন্তু ভালোই ঝামেলা করা ছিল, অ্যাপেন্ডিক্স ছিল, পলিসিস্টেক্টমি ছিল, একুইট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে চলে আসছিল, আর একটা ছিল পেসমেকার, যেতে পেসমেকারের ব্যাটারি চেঞ্জ করতে আসছে, কতক্ষণ হয়েছে, মোর দেন 24 আওয়ার্স, এই লেখাটা ছিল। ওকে, তো আমি তো জানি যে 24 ঘন্টা হয়ে গেলে তার জন্য কি কোনো সমস্যা নাই, সে স্টেবল হয়ে যায়, তো তাকে আমি ছুটি দিতে পারবো, তখন আমি এটাই দিয়েছিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাকে কোশ্চেনের ভিতরে ক্লু দিয়ে দেয়। ও এনক্লেক্স এত কঠিন না, জাস্ট একটু থিঙ্কিং করে অ্যান্সার গুলা দিবেন, শুধু এই আজকের ক্লাসের এই প্রায়োরিটি শিটটাকে এমন ভাবে মেমোরাইজ করবেন, আপনাকে যত কনফিউশন করে ফেলুক আপনি এর বাইরে কোনো যাবেনই না। এখানে যেই ম্যাথ দেওয়া আছে, যেই লেখাগুলো আছে, এগুলাকে গিলে খান, এর বাইরে আপনি যতই মনে হবে যে না এখানে এই পেশেন্টটা হবে না, আমার মনে হচ্ছে এখানে পলিসিস্টেক্টমি অপারেশনটা হয়ে গেছে, তাকে ছুটি দিব, আপনি রুলের বাইরে যাবেন না, তাইলেই আপনি ভুল করবেন। আপনাকে এখানে যে রুলগুলো আপনি দেখবেন, এই রুলগুলোকে মেমোরাইজ করেন, এই রুলগুলো আপনি ফলো করেন, আপনি ইনশাল্লাহ পাস। আপনি রুলের বাইরে একটুও যাবেন না, আপনাকে অনেক কনফিউশন করে ফেলবে, আপনার মনে হবে এটা রুলের মধ্যে হইলে মনে হচ্ছে অ্যান্সারটা ভুল হবে, কিন্তু রুলের বাইরে গেলে মনে হচ্ছে ওই অ্যান্সারটা রাইট হবে, কিন্তু না, আপনি রুলের বাইরে গেলে যেটা আপনার মনে হচ্ছে, মনে হওয়া দিয়ে তো আর অ্যান্সার হয় না, সেটা কিন্তু ভুল হবে। আপনি রুলের মধ্যে থাকবেন, আপনি 100% পাস। ওকে, তাহলে আনস্টেবল কি কি, স্টেবল বিট গুলা কি কি সেগুলো আমরা দেখলাম। এখন আসেন আনস্টেবল পেশেন্টের ক্লু কি থাকতে পারে, এগুলা কিন্তু কোশ্চেনে লেখা থাকে, যেমন আমি যে মোর দেন 24 আওয়ার্স কিন্তু প্রথম কোশ্চেনটাই পেয়েছিলাম, এটাতে আনস্টেবল লেখা থাকতে পারে, একুইট ইলনেস থাকবে, নিউলি এডমিটেড মানে 12 ঘন্টা বা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা হয়েছে সে কি এডমিশন নিয়েছে, হ্যাঁ সেটা হলো কি নিউলি এডমিটেড। নিউলি ডায়াগনোসিস, হঠাৎ করে একটা ডায়াগনোসিস হলো, অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেল, এরকম আর কি। পোস্ট অপারেটিভ লেস দেন 24 আওয়ার্স, সরি এটা লেস দেন না, এটা আনস্টেবল পেশেন্ট, হ্যাঁ লেস দেন হবে, ঠিক আছে। আনস্টেবল পেশেন্টের ক্ষেত্রে 12 ঘন্টার নিচে হলে এটা কি আমরা এটাকে প্রায়োরিটি দেই। চেঞ্জ অ্যাসাইনমেন্ট, আপনার অ্যাসাইনমেন্ট আর ভাইটাল সাইন এগুলোকে আপনি চেঞ্জ পাচ্ছেন, শুধু ফ্লাকচুয়েট করতেছে। আনএক্সপেক্টেড সিমটম, নট রেডি ফর ডিসচার্জ, ঠিক আছে, এরকম যদি পাই আনস্টেবল, এগুলা হলো কি সব আনস্টেবল পেশেন্টের ক্লু, যে আপনি এরকম যদি এই লেখাগুলোর মধ্যে কোনো একটা পান, তাহলে আপনাকে বুঝতে হবে এই পেশেন্ট গুলা কি খারাপ, তখন আপনি এখান থেকে ছুটি দিবেন না। ওকে, তখন আপনি ছুটি দিতে এখান থেকে যাবেন না, অন্যগুলা দেখবেন, অন্য পেশেন্ট কোনটা আছে, উপরের কোন ক্লুটা আছে। এখন আসেন কিছু ডেঞ্জারাস ল্যাব ভ্যালু আছে যেটা কি সব সময়ই আনস্টেবল হয়, ঠিক আছে। আমরা এটা দেখলাম, 3টা রুল দেখলাম। প্রথমে কি দেখলাম, একুইট বনাম ক্রনিক, তারপরে ছিল ফ্রেশ পোস্ট অপারেটিভ লেস দেন 12 আওয়ার্স, আর একটা ছিল স্টেবল আর আনস্টেবল। এখন হলো
আমরা কিছু ল্যাব ভ্যালু দেখবো, এগুলা সবসময় কি আনস্টেবল হয়, সেগুলা কি খুবই ডেঞ্জারাস ল্যাব ভ্যালু। পটাশিয়াম যদি 6 উপরে হয়, পিএইচ যদি 6 হয়ে যায়, আমরা জানি 7.35 থেকে 7.45 পর্যন্ত নর্মাল, এখন সেখানে কোথায় 7 হয়ে গেল, কত 6। কার্বন ডাইঅক্সাইড যদি 50-এর উপরে উঠে যায়, অক্সিজেন স্যাচুরেশন যদি কম থাকে, ডাব্লিউবিসি যদি হাই থাকে, প্লাটেলেট যদি কম থাকে, লো CD4 থাকে, আইএনআর ইজ 4 সেকেন্ড থাকে, এগুলো সব কি আনস্টেবল সাইন। মুখস্থ করে ফেলবেন এই কয়টা, যে এই কয়টা দেখলে আপনি আর কোনো দিকে তাকাবেন না, আপনি বুঝবেন কি এই পেশেন্টটা খারাপ, তাকে এখন ট্রিটমেন্ট দিতে হবে। আর স্টেবল কোনগুলা দেখেন, লেস ডেঞ্জারাস ল্যাব, স্টেবল সাইড, এলিভেটেড ক্রিয়েটিনিন, কিডনি রোগী এখনই মারা যাবে না, ঠিক আছে। একটা পটাশিয়াম যার 6 হয়েছে, যার পিএইচ 6 হয়েছে, বা যার পিএইচ 6.5 হয়েছে, এই পেশেন্টটা কিন্তু এখনই মারা যেতে পারে। কিন্তু একটা ক্রিয়েটিনিন এলিভেটেড হয়েছে, সে এখনই মারা যাবে না। বান এলিভেটেড হয়েছে, তার জন্য তো ডেঞ্জারাস না। হেমোগ্লোবিন 8 থেকে 11 পর্যন্ত রোগী বহুত বেঁচে থাকতে পারে, তার নিচে থাকলেও সমস্যা হয় না। এলিভেটেড বিএনপি, হার্ট ফেলিউরের সাইন, তো বিএনপি এলিভেটেড হলে রোগীর সাথে সাথে কিন্তু মারা যান, আমরা জানি ক্রনিক হার্ট ফেলিউর। আর এলিভেটেড সোডিয়াম, সোডিয়াম বেড়ে গেলে এত বেশি টেনশন নেই, কিন্তু কমে গেলে কিন্তু খুবই টেনশন, সেটা আবার আপনাকে আনস্টেবলের মধ্যে যাবে। এক্সাম্পল যদি দেই, 16 ইয়ার্স ওল্ড উইথ মেনিনজাইটিস, দেখেন কত বছর, আমি প্রথমে এজ দেখতে বললাম, এজ আসলো, হলো কি তার মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, ডায়াগনোসিস পাইলাম, ফিমেল না মেল সেটা বলে নাই, সমস্যা নাই, আমার ডায়াগনোসিস পেলাম। মেনিনজাইটিস তার কি 103 কত 3.8 হলো কি তার এডমিশনে 3 days ago, 103 ছিল তার টেম্পারেচার, ঠিক আছে, 103.8 টেম্পারেচার ছিল, কখন এডমিশন থেকে এখন পর্যন্ত আছে, তার এডমিশন থেকে এখন পর্যন্ত তার 103.8 থেকে আছে, কিন্তু তার এডমিশনটা হয়েছে কবে, 3 দিন আগে। দেখছেন, এখানে কিন্তু ঝামেলা হয়ে গেল। একটা মেনিনজাইটিস পেশেন্ট থাকবে, তার হলো জ্বর থাকবে, এটাই হলো এক্সপেক্টেড, ওকে, যে মেনিনজাইটিস হয়েছে, তার জ্বর হয়েছে, এটা কি এক্সপেক্টেড। আর 3 দিন হয়ে গেছে, তার মানে কি এই পেশেন্টটা এখন স্টেবল, এটা কি আমরা বুঝতে পারছি, এই পেশেন্টটা কি এখন স্টেবল, ওকে। কারণ হলো তার মেনিনজাইটিস হয়েছে, তার জ্বর থাকবে, এটাই স্বাভাবিক। এখন দেখেন, এটা হলো পেশেন্ট এ, দেখেন এখন এখানে এখানে এক মেনিনজাইটিস একুইট, এখানে যেহেতু বলছে কি মেনিনগোকক্কাল মেনিনজাইটিস হঠাৎ করে তার হয়েছে, এটা আমার কি একুইট যেহেতু হয়েছে, এটা আমার কি হাই প্রায়োরিটি, যেহেতু এখানে ক্রনিক একুইট কিছু বলে না, আপনি এখানে ধরে নেবেন কি এটা একুইটি হয়েছে, ওকে। কারণ 3 দিন আগে তার মেনিনজাইটিস হয়েছে, মেনিনজাইটিস তো আর অনেকদিন ধরে হয়ে পেশেন্ট বেঁচে থাকতে পারে না, এটা তো একুইটি হয়, তাই না। আর বাট ফিভার আনচেঞ্জ এক্সপেক্টেড, এটা কি আমার কি এটা আনএক্সপেক্টেড না, সেটা এডমিশন থেকেই তার 103 তার জ্বর আছে, তার মানে কি এটা এক্সপেক্টেড, এটার জন্য এখনই রোগী মারা যাবে না, এটা তার আগে থেকে এই সাইনটা তার আছে। অ্যাডমিটেড 3 days ago, এটা কি স্টেবল, তাই না, 3 দিন হয়ে গেছে, আমি জানি কি 24 ঘন্টার মধ্যে যদি হয় সেটাকে আমি আনস্টেবল বলবো, তাহলে এখানে এটা হলো কি স্টেবল সাইড। তাহলে এখন পেশেন্ট বিটা দেখি, এটা এক্সপ্লেনেশনটা তো চলে আসতেছে, এই কোশ্চেনটা একটু এনিওয়ান পড়েন তো, পেশেন্ট বি, এবং আমাকে এক্সপ্লেনেশন দিবেন এটাতে কি হচ্ছে, এটা বলবেন, এটা একটু পড়েন, কে পড়বেন, আপু আমি পড়বো। হ্যাঁ পড়েন। 67 years old with IBS মানে ইনফ্লামেটরি বাউল সিনড্রোম আছে, সাডেনলি টেম্পারেচার স্পাইক 103 ডিগ্রি ফারেনহাইট আছে দিস আফটারনুন, মানে পেশেন্টের সাডেনলি হচ্ছে তার টেম্পারেচারটা বেড়ে গেছে, তার মানে আমরা হচ্ছে সাসপেক্ট করতে পারি যে পেশেন্টের হচ্ছে পেরিটোনাইটিস হয়ে গেছে। আর একটা জিনিস কি হয়েছে এখানে, এই যে দিস আফটারনুন কথাটা দেখেন, দিস আফটারনুন মানে আজকেই হইলো, তাই না। আর এখানে কি ছিল, এই প্রথম পেশেন্ট বিতে 3 days ago, তাহলে আপনি অবশ্যই কোনটাকে প্রায়োরিটি দিতে চাচ্ছেন, এটাকে, ডেভেলপ করবে ওইটা। হ্যাঁ, কেবলই বিকাল বেলা তার এটা ডেভেলপ করছে, আর এটা 3 দিন ধরেই তার এরকম আছে, কোশ্চেন কিন্তু এইভাবে বুঝতে হবে। 3 দিন ধরে যেতে আছে, আমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা আমি প্রথমেই এলিমিনেশন করে দিলাম। তো এটা যেহেতু দিস আফটারনুন হয়েছে, তাহলে এটা যেহেতু একুইট একটা চেঞ্জ হয়েছে, তার হঠাৎ করে তার টেম্পারেচার 103 আসছে, তার কি অ্যাসেসমেন্ট যেটা ভাইটাল সাইন বলি, সেটাও কি তার চেঞ্জ হয়ে গেল, তাই না।
আর এইটুকুই আমার লো প্রায়োরিটি, কারণ আইবিএস তো আর হঠাৎ করে হয় না, এটা তো আমরা জানি, এটা তো ক্রনিক, তাই না? তো একটা এখানে আমি ক্রনিক পাইলাম, বাট দুইটা কিন্তু আমার কি এখানে খারাপ। তাহলে আপনার এরকম যদি কোশ্চেনটা আসে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? অবশ্যই পেশেন্ট বি। ঠিক আছে আপু, বুঝতে পারছেন সবাই? জি আপু। ওকে, তাহলে এখানে হাইয়েস্ট প্রায়োরিটি আমি কোনটা দিলাম? আইবিএস পেশেন্ট। কারণ আইবিএস পেশেন্টের সাথে তার টেম্পারেচার স্পাইক করলো, এবং এটা কখন হইলো? বিকালবেলা। ওকে, কারণ সাডেন চেঞ্জ সবসময় কি আনস্টেবল, যেটা আমি আগেই বলছি, সাডেন চেঞ্জ হলো কি সবসময় আনস্টেবল। এখন আসেন 4 নম্বরে, থিংস দ্যাট অলওয়েজ মিন আনস্টেবল। মানে নিচের যেগুলো এখন আমরা দেখব, এগুলা হলো কি, এগুলাতে আর স্টেবল নাই, এগুলা সবসময় কি আনস্টেবল হয়। সেই কয়টা কি, সেই কয়টা আমরা দেখব। এবং এগুলা যদি এক্সপেক্টেডও থাকে, তারপরও এটাকে আনস্টেবল ধরা হবে। কোন কয়টা? নিচে এখন যে কয়টা আমরা পড়বো, যেমন হেমোরাইজ, ব্লিডিং এর উপরে কোনো কথা আছে? মেজর আনকন্ট্রোল ব্লিডিং, তার মানে কি এটা অলওয়েজ এই পেশেন্টটা কি আনস্টেবল, আপনাকে এটা প্রায়োরিটি দিতে হবে। মনে রাখো, হেমোরাইজ স্মল ব্লিডিং, ম্যাসিভ ব্লাড লস ডেঞ্জারাস। মানে যখন হেমোরাইজ হবে, এটা হলো কি, হেমোরাইজ আমরা কাকে বলি? যাদের ব্লাড কম যায়। আর মেসিভ ব্লাড লস যেটা হয় সেটা কি ডেঞ্জারাস। দুইটাই খারাপ, হেমোরাইজটা মানেই খারাপ। 2 নম্বরে হলো কি ফিভার। ফিভার কত? হাইপারপ্যারেক্সিয়া যেটা আমরা বলি 105 ডিগ্রি ফারেনহাইট। ওকে, 105 ডিগ্রির উপরে হলে আপনি এখানে কি আর এটাকে স্টেবল আপনি বলতে পারবেনই না, কারণ তার সিজার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তার ব্রেনটা ড্যামেজ হয়ে যেতে পারে। অতএব এটাকে কি আপনাকে প্রায়োরিটি দিতেই হবে। আরেকটা হলো কি মোস্ট ইম্পর্টেন্ট, হাইপোগ্লাইসিমিয়ার উপরে কোনো কথা আছে? রোগী বাঁচে বেশিক্ষণ, সাথে সাথে রোগী মারা যায় আপনি যদি ট্রিটমেন্ট না করেন। হাইপোগ্লাইসিমিয়া অলওয়েজ আনস্টেবল। এরকম পেশেন্ট গুলা পাইলে আপনার চোখ বন্ধ করে অন্য কোনো অপশন আপনার অ্যান্সার হবে না, এই কয়টার মধ্যে কিন্তু আপনার অ্যান্সার হবে। ওকে, কারণ ব্রেন গ্লুকোজ কমে যায়, কমা ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। আর একটা হলো পালসলেস অর ব্রেথলেস, পালসও পাচ্ছেন না, ব্রেথ তো তার হচ্ছে না। তো এটা থেকে যেমন ফিব্রিলেশন, এসিস্টল বা নো ব্রেথিং হতে পারে, এগুলা কি সবসময় নর্মালি হাইয়েস্ট ইমার্জেন্সি। ওকে, এই 4টা জিনিস মনে রাখতে হবে। এখন আসেন, বাট মাস ক্যাজুয়ালিটি ইনসিডেন্স এ আলাদা রুলস। মাস ক্যাজুয়ালিটি ইনসিডেন্স কি? যেটা বললাম, আর্থকোয়াক, বোম ব্লাস্ট, ডিজাস্টার। আমাদের যেমন 2024 সালে যেটা হয়েছিল বাংলাদেশে, তো এই যে মাস হয়েছিল না, তো মাস ক্যাজুয়ালিটি যখন আমাদের হয়েছিল, তখন তো আমাদেরও মেডিকেল অনেক পেশেন্ট আসছে। তো এটার জন্য আমি অলরেডি এটা পড়ায় ফেলছিলাম আপনাদের, ওই যে এটা হলো ট্রাইজের সিস্টেমটা আসবে মেবি, হ্যাঁ ট্রাইজ। তো এটা তারপরে একটু দেখেন আরেকবার। তো যখন আপনার আর্থকোয়াক, বোম ব্লাস্ট বা ডিজাস্টার হবে, তখন আপনাকে এগুলা কি করতে হবে? ট্রাইজে আপনাকে প্রথমে 4টা ট্যাগ নিতে হবে, যেটা আমি আগে বলেছিলাম। একটা হলো রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক। তো ব্ল্যাকে কোনটা রাখতেছেন? এক্সপেক্টেন্ট অর কি ডেট। এই 3টা থাকলে ব্ল্যাক ট্যাগে যাবে। পালসলেস, ব্রেথলেস, ফিক্সড ডাইলেটেড পিউপিল। এটা কেন আসলো কথাটা দেখেন, এখানে আমি বললাম পালসলেস অর ব্রেথলেস। এই পালসলেস অর ব্রেথলেস যে লিখলাম, এখানে কিন্তু কোনো ডিজাস্টার পেশেন্ট না, এটা হতে পারে কোনো ডিজিজ রিলেটেড পেশেন্ট আসছে, তো তাকে তো আপনাকে বাঁচাতে হবে। একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আসছে, অথবা আপনার টেসিস্টল আসছে, তো তাকে কি আপনাকে বাঁচাতে হবে না? সেটাকে আপনি আগে প্রায়োরিটি দিবেন। এক্সেপ্ট কোনটা? যখন আপনার মাস ক্যাজুয়ালিটি ইনসিডেন্স হবে, যেটাতে হলো কি ডিজাস্টার হচ্ছে, তখন আমাদের কি করতে হবে? পেশেন্টকে আলাদা করতে হবে 4টা ট্যাগে। তো ব্ল্যাক ট্যাগে আমরা কোনটাকে ফেলাচ্ছি? যে পালসলেস, ব্রেথলেস, ফিক্সড ডাইলেটেড পিউপিল, ট্যাগ দেম ব্ল্যাক এন্ড শিপ দেম লাস্ট। কারণ হলো কি সবসময় ট্র্যাকটা ব্ল্যাক ট্যাগে ফেলাতে হবে এগুলা, কারণ এগুলাকে এখন আমি ট্রিটমেন্ট করে বাঁচাতে পারবো না। মানে তাদের সার্ভাইভের চান্স খুব কম থাকে, লিমিটেড রিসোর্স অন্য পেশেন্টদের জন্য ব্যবহার করা হয়। কারণ রিসোর্স এত বেশি থাকে না যে আপনি এদেরকে দিয়েও পারবেন, কারণ অনেক বেশি পেশেন্ট চলে আসে। তো মেসিভ ক্যাজুয়ালিটি ট্রেস কালার গুলো আরেকবার একটু আমরা দেখি। রেডে হলো কি ইমিডিয়েট কেয়ার, যেটা দরকার, যেটা দিলে বাঁচবে, সেটাকে আমি এখন ইমিডিয়েট কেয়ার দিব। ইয়েলো হলো যে কিছুক্ষণ সময় সে ডিলে করতে পারবে। গ্রিন হলো মাইনর ইনজুরি, সে ওয়েট করতে পারবে। ব্ল্যাক তো হলো যেটা হলো ডেড এন্ড আনলাইকলি টু সার্ভাইভ, সেটাকে আমরা ব্ল্যাকে ফেলবো। ওকে, এখন আসেন ইজি ফর্মুলা। হাইয়েস্ট প্রায়োরিটি সবসময় একুইট, আনস্টেবল, ফ্রেশ পোস্ট অপারেটিভ, আনএক্সপেক্টেড সিমটমস। এটা হলো কি অলওয়েজ 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 হাইয়েস্ট প্রায়োরিটি। এই কটা যে
কোশ্চেনের অপশনসে পাবেন। যদি হাইয়েস্ট প্রায়োরিটি চায় আপনার অবশ্যই সেটা হবে। লোয়েস্ট প্রায়োরিটি কি? ক্রনিক ডিজিজ, পেশেন্ট স্টেবল আছে, ফাইন সিমটম গুলো কি এক্সপেক্টেড, রেডি ফর ডিসচার্জ, এটা হলো লোয়েস্ট প্রায়োরিটি। এটা হলো যখন আমার বেড খালি করতে বলে কোনো ডিজাস্টার হয় তখন আমি এই পেশেন্টটাকে ছুটি দিয়ে দিতে পারবো। বাট আমি এই পেশেন্টটা যখন আসবে, যখন আমাকে বলবে যে কোন পেশেন্টটাকে আমি আগে দেখবো বা হ্যান্ড ওভারের সময় আমি কোন পেশেন্টের কাছে আগে যাব, অবশ্যই এরকম সিমটম গুলোর মধ্যে যে পেশেন্টটা থাকবে তার কাছে আমি আগে যাব। টাই ব্রেকার রুল 3, যদি আগের 3টা রুল ব্যবহার করার পরও দুই পেশেন্ট একই লেভেলে থাকে, হ্যাঁ আপনি মনে করেন যে আগের যে ফর্মুলা 3টা আপনি পড়ছেন সেই 3টার মধ্যে আপনি একই রকম 2টা পেশেন্ট পাইছেন, তখন ইউজ করবে টাই ব্রেকার রুল। তখন হলো কি টাই ব্রেকার রুল? টাই ব্রেকার রুলটা কি? দ্য মোর ভাইটাল দ্য অর্গান দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। কিছু ভাইটাল অর্গান আছে যেগুলো সবসময় কি হাইয়েস্ট প্রায়োরিটিতে থাকে, মানে যে অর্গান বেশি লাইফ সেভিং ভাইটাল সেই অর্গান প্রবলেমের পেশেন্ট বেশি প্রায়োরিটি পাবে। আপনার 3 রুলস কোনটা পড়লাম আমরা? এই যে উপরে যে পেশেন্টের রুলস গুলা 3টা রুলস আমরা পড়লাম, আনস্টেবল, বিট স্টেবল, দেন হলো যে ফ্রেশ পোস্ট অপারেটিভ, একুইট বনাম ক্রনিক। এগুলোর মধ্যে আপনি দেখলেন কি 2টা পেশেন্ট একরকম পাইছেন, মানে আপনি এখন কোনটাকে যে প্রায়োরিটি দিবেন আপনি কনফিউশন হয়ে গেছেন, তখন আপনি কি করবেন? এরকম আমরা প্রায় পাই, তাই তো? তখন আপনাকে অর্গান গুলাকে দিয়ে আগে চিন্তা করতে হবে তার প্রবলেমটা কোথায়। তার প্রবলেম কি ব্রেইনে, লাংয়ে, হার্টে, লিভারে, কিডনিতে, প্যানক্রিয়াসে? আগে আপনি অর্গান গুলা দেখে নেবেন। তাহলে আপনি কি করবেন? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ডেঞ্জারাস দেখে না, মডিফাইং ফেজের অর্গান দেখে। কোনটার মডিফাইং ফেজ? ডায়াগনোসিস দেখে কোনো আপনি এখানে কিন্তু এলিমিনেশন করতে পারবেন না। এখানে সবসময় কোনটা মডিফাইং ফেজ তার এখন কোনটা হয়েছে। এক্সাম্পল দেই, যেমন কনজেস্টিভ হার্ট ফেলুর একটা পেশেন্ট, আমি জানি এটা কি ক্রনিক, ওকে এটা লো প্রায়োরিটি, বাট এটার মডিফাইং ফেজ হলো কত? 6.6, এটা কি হাই। পটাশিয়াম যদি 6.6 থাকে তার মানে এটা হাই। নো ইকেজি চেঞ্জ, এটা কি স্টেবল। ঠিক আছে, এটা অর্গানটা কোনটা? যেহেতু আমাদের ক্রনিক হার্ট ফেলুর বলছে, আবার এটা যে পটাশিয়াম তো আমাদেরকে এরিথমিয়া করে, হার্টের উপরে পড়ছে যাইয়া। ঠিক আছে, তো এইটা দেখলেন আপনি 1 নম্বর কোশ্চেন। আর একটা বিতে যদি দেখেন, একটা ক্রনিক রেনাল ফেলুর পেশেন্ট, সে হলো কি ক্রনিক, তার ক্রনিক রেনাল ফেলুর, ক্রিয়েটিনিন 24.7, 24 হতে পারে, 30 হতে পারে, তার কিডনি তো নাই, কিডনি অলরেডি ফেল। এটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তার হলো কি একটা জিনিস পাইলেন, পিঙ্ক ফ্রুটি স্পুটাম, এটা কি আনএক্সপেক্টেড। কোন অর্গানে তারই হলো পিঙ্ক ফ্রুটি স্পুটাম? পালমোনারি ইডেমা, লাং ইনভলভমেন্ট। ওকে, 3 নম্বরে যদি আপনি আরেকটা পেশেন্ট পান, একুইট হেপাটাইটিস পেশেন্ট, তাহলে কি একুইট মানে কি? এটা একুইট মানে হাইয়েস্ট প্রায়োরিটি, আর তার জন্ডিস থাকবে, যেহেতু হেপাটাইটিস আছে এটা এক্সপেক্টেড। ইনক্রিজ অ্যামনোসিয়া, এটাও এক্সপেক্টেড, কারণ তার অ্যামনেসিয়া হতে পারে, অ্যামোনিয়া, যেটা অ্যামোনিয়াটা বেড়ে যেতে পারে। আর হলো কি ক্যান নট অ্যারাউজ, আনএক্সপেক্টেড, সে কি কোনো অ্যারাউজেবল না। কোন অর্গানে এটাই করলো? অবশ্যই ব্রেন ইনভলভমেন্ট হয়ে গেছে, কারণ অ্যামোনিয়াতে কি হয় আমরা জানি, এখানে কি হয়, হেপাটিক এনসেফালোপ্যাথি হয়, তাই না? এনকেফালোপ্যাথি হয়। হ্যাঁ, কে কে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে এখানে? আচ্ছা, এটা আপনাদের প্রশ্ন। এখন আপনি 3টার মধ্যে বলেন কোনটা সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। প্লিজ কেউ নিচের দিকে দেখবেন না। একটা ছিল, দেখেন আবার বলি, একটা ছিল হার্টে, হ্যাঁ আপনি দেখলেন কি হার্টে সমস্যা ছিল, পটাশিয়াম 6.6, আপু হার্ট হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। হার্ট হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। সি ব্রেন, কে বলছেন না আপনি? ব্রেন ছাড়াও তো বাঁচবো, কিন্তু হার্ট ছাড়া তো বাঁচতে পারবো না, মরে তো যাবো। কেন অ্যারাউজ? তাহলে তো এটা এখন আমি বলি 6.6 যার পটাশিয়াম আসছে, হ্যাঁ কারণ সে যেহেতু ECG ক্রনিক, স্টেবল আছে। ইসিজি কিন্তু স্টেবল আছে, ইয়েস এইটা আপু, ইসিজি স্টেবল আছে, ও আপু, আমি 6.6 পুরোটা হইছে, দিয়েছিলাম, সরি আপু। হ্যাঁ 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 স্টেবল আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা প্রায়োরিটি হাই পাইছি, দেখেন শুধু 6.6। আর যেটা ব্রেন, সেখানে কিন্তু আমি 2টা জিনিস খারাপ পাইছি, একটা হলো তার হইছে একুইট, আর একটা জিনিস পাইছি তার ক্যান নট অ্যারাউজেবল, সে কিন্তু আনএক্সপেক্টেড, এইটাও হ্যাঁ, 2টা জিনিস তার আমি খারাপ পাইছি। সো আর ব্যাপার স্যাপার হলো তার হলো ব্রেন ইনভলভমেন্ট। সবচেয়ে বেশি এখানে প্রায়োরিটি পাচ্ছে কে? একুইট হেপাটাইটিস পেশেন্ট। হ্যাঁ শাহনাজ, তুমিও ঠিক আছো, কিন্তু কোশ্চেনটা আসলে তাড়াহুড়া নয়, এইভাবে কোশ্চেনটা দেখে নিবা, দেখবা
তোমার কোনো মানে অ্যান্সার দিতেই কষ্ট হবে না, সবকিছুতে ভালোভাবে পেরে যাবা। এরকম ভাবেই কিন্তু কনফিউশন তৈরি করে। তাহলে বুঝতে পারছি যে আমার দুইটার মধ্যে যদি আমার কনফিউশন থেকে থাকে আমি কিভাবে অ্যান্সারটা দিব। এখানে কোনো সমস্যা আছে কারো? সবাই বুঝতে পারছি? হ্যাঁ আপু এখন ক্লিয়ার। হ্যাঁ আপু, আমি বুঝি নাই, কে আপু? ম্যাডাম অনেক সুন্দর বুঝাইছেন। আচ্ছা, বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাইলে এই হাইয়েস্ট প্রায়োরিটিটা যদি আমরা বুঝতে পারি আপু, এইখানেই কিন্তু খেলা। কারণ আপনি যখন কোশ্চেন, সবাই আমরা পরীক্ষা দেই, কিন্তু যদি আমি প্রায়োরিটি না বুঝে পরীক্ষা দেই আমি কখনোই পাশ করতে পারবো না। কারণ আমাকে আগে প্রায়োরিটিটা বুঝতে হবে। এখন এখানে শাহনাজ যেটা বলছে ওটাও ঠিক আছে, ও হয়তোবা এটাই দিয়ে আসতো, বা তখন তার চিন্তা থাকতো কি এটা হার্টের উপরে যে প্রভাব পড়ছে, তার মানে ওয়াও পটাশিয়াম কত 6.6, তার মানে এটাই অ্যান্সার হবে। কিন্তু এখানে কিন্তু লেখা আছে ইকেজি এখন কোনো চেঞ্জ হয় নাই, তার মানে কি এটা স্টেবল, তাই না? তো এখানে কিন্তু দেখো আবার এখানে কি বলছে, সে একুইট, এটা কিন্তু একুইট, তার জন্ডিসটা হেপাটাইটিসটা গ্রো করলো, আবার তার জন্ডিস থাকবে এটা এক্সপেক্টেড, অ্যামোনিয়া বাড়বে এটাও এক্সপেক্টেড, কিন্তু ক্যান নট অ্যারাউজেবল, কারণ অল্টারড লেভেল অফ কনসাসনেস। অলওয়েজ প্রথমে আমরা কাকে প্রায়োরিটি দিব? ব্রেন, লাং, দেন হার্ট, কারণ কনজেস্টিভ হার্ট ফেলিউরের পেশেন্ট গুলা অনেক দিন বেঁচে থাকতে পারে। সো এখানে হার্টেরটা আগে আমার দরকারে আসবে না, আমার সর্বপ্রথম আমি ব্রেন দেখব। তারপরে কি অনেক পেশেন্ট আমরা কেন মারা যায়? রেসপিরেটরি ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, কার্ডিও রেসপিরেটরি ফেলিওর। তো যখন লাং কোনো কাজ করতে পারবে না, আপনি পেশেন্টের হার্ট ভালো থাকলো, আপনি কি অন্য কিছু ঠিক থাকলো, আপনি তাকে বাঁচাতে পারবেন না। অতএব লাং, হার্টটা পরের অপশন, পরে দেখবেন। ওকে, সবসময় এটা খেয়াল রাখতে হবে। এখন আসি ইম্পর্টেন্ট এনক্লেক্স পয়েন্ট। যখন কোশ্চেনে কনফিউজ হয়, আস্ক ইউর সেলফ, সবসময় নিজেকে নিজে জিজ্ঞেস করবে, হুইচ অর্গান উইল কিল দ্য পেশেন্ট ফাস্টার। আপনি কি বলছে কথাটা? যদি আপনার কনফিউশন মনে হয় যে 3টা কোশ্চেন নিয়ে আপনার কনফিউশন মনে হলো, আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন যে কোন অর্গানটা কিল হলে পেশেন্ট খুব তাড়াতাড়ি মারা যাবে, পেশেন্টের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমরা কি জানি সাধারণত ব্রেন ফেলিউর হলে কি ফাস্টার ডেথ হয়ে যায়। প্রথমে ব্রেন যদি থাকে তাকে আমি প্রায়োরিটি দিব, তারপরে হলো কি লাংকে আমি প্রায়োরিটি দিব, দেন 3 নম্বরে হার্টকে যাই আমি প্রায়োরিটি দিব। আর আদার অর্গান যেগুলা দিয়েছিলাম আপনার কিডনি, লিভার, প্যানক্রিয়াস, এগুলোর জন্য কি রোগী মারা যাবে সাথে সাথে? এগুলাকে লেস প্রায়োরিটি। ওকে, তো সবসময় ব্রেন, লাং, হার্ট এটা এক্ষুনি মুখস্থ করে ফেলবেন। প্রথমে আপনি জানেন যে আপনার ব্রেন অচল মানে আপনি শেষ, আপনার আর কোনো চলাচল নেই, শ্বাস নিতে পারছেন না, আপনাকে আর হাজার চেষ্টা করেও বাঁচানো যাবে না। দেন 3 নম্বরে হলো কি হার্ট, হার্টের প্রবলেম হলে সে মারা যেতে পারে, কিন্তু লাংটা 2 নম্বরে আসবে। আর লিভার, কিডনি, প্যানক্রিয়াস এগুলো হলো কি লেস প্রায়োরিটি। এরকম যদি কোশ্চেনে থাকে অবশ্যই আপনারা ব্রেন, লাং, হার্ট এটাকে আগে চিন্তা করবেন, দেন অন্য আদার্স অর্গান। স্টেবল বনাম আনস্টেবল এক্সাম্পল, যেমন এনজিনা পেক্টোরিস এক্সাম্পল, এটা খুবই স্টেবল, এটা এক্সপেক্টেড ক্রনিক চেস্ট পেন। আর 2 নম্বর এক্সাম্পল কি এনজিনা উইথ কুশিং এক্সটার্নাল পেইন, এটাও কিন্তু আপনার স্টেবল, কারণ এনজিনা মানেই হলো তার খুব বেশি চেপে ধরে পেইনের মতো আসে, এটা হলো কি স্টেবল, কারণ চেস্ট পেন এনজিনাতে এক্সপেক্টেড সিমটম। এক্সাম্পল 3 এনজিনা নট রিলিভ বাই রেস্ট, কারণ তার কি হচ্ছে, সে শুয়ে থাকলেও তার ব্যথাটা কমতেছে না, তার মানে এটা কি আনস্টেবল, কারণ আনএক্সপেক্টেড চেঞ্জ। আমি জানি এনজিনা ব্যথাটা কি হবে, রেস্টে গেলে কমে যাবে, বাট এখানে কমতেছে না, তার মানে এটা এমআই তে প্রোগ্রেস করতে পারে, এই জন্য এটাকে আপনি কনসার্ন হবেন। ব্যথা থাকলে দেখেন এখানে কিন্তু আপনারা ভাবতেন কি, অনেকে যারা আননোন, এনজিনা উইথ কুশিন স্টার্নাম পেইন, তার মানে এইটা কি আমি প্রায়োরিটি দিব, এইটাই পেশেন্ট খারাপ, কারণ তার অনেক বেশি পেইন হচ্ছে। কিন্তু তার এনজিনা মানেই আমার বুঝতে হবে এটা কি, এনজিনা মানেই হলো আমার পেইন হবে, এনজিনা মানেই হলো আমার চেস্টটাকে চাইপা ধইরা পেইন হবে, এটার সাথে এটা স্টেবল, এটা কখনোই অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি যখন এনজিনাটা আমরা জানি শুয়ে থাকলে, রেস্টে থাকলে, কাজ করলে বাড়ে, রেস্টে থাকলে কমে, এখন যেহেতু এটা রেস্টে থাকলেও কমছে না, তার মানে কি এটা আনস্টেবল। আপনি অবশ্যই এটার দিকে কনসার্ন হবেন, যেহেতু তার রেস্টেও কমছে না, এটা কিন্তু এমআর দিকে চলে যেতে পারে। ঠিক আছে, ওকে। এখন আসেন 3 ফিল্টারিং ফর্মুলা। এত কিছু দেখলাম, এখন আরেকটা দেখি এনক্লেক্স প্রায়োরিটিতে 3 ফিল্টারিং ফর্মুলা, যেটা অলরেডি পড়ায় ফেলছি, আবার একটু ডিটেলস।
এই ফর্মুলা ইনক্লেক্স প্রায়োরিটি কোশ্চেন সলভ করার সবচেয়ে পাওয়ারফুল শর্টকাট গুলোর একটা। যখন 4টা পেশেন্ট অপশন থাকবে আর কনফিউশন লাগবে, তখন স্টেপ বাই স্টেপ এই 3 ফিল্টার ব্যবহার করবে। ঠিক আছে? তার এটা মনে করেন একটা ম্যাথের মতো, যে আপনি মনে হয় যেন অঙ্ক করছেন। অঙ্ক কি, আপনি ম্যাথ যে রুলে করবেন সেই রুলটাকেই আপনার ফলো করতে হবে। ম্যাথের কি আপনি আলাদা কোনো রুল তৈরি করতে পারবেন না, আলাদাভাবে কিছু বানায় সানায়ও লিখতে পারবেন না। সো এই 3 ফিল্টারিং ফর্মুলাটাই এমন, এটাকে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এর বাইরেও যদি আপনাকে মনে হয় কনফিউশন লাগে, কিন্তু আপনি কনফিউশন দূরে ঠেলে দিবেন। আপনি এটা এই 3 ফিল্টারিং রুলসটা আপনি মনে রাখবেন। প্রথমে স্টেপ 1 কি, একুইট বনাম ক্রনিক, রোগী একুইট না ক্রনিক। দেন অ্যাকচুয়াল অর পোটেনশিয়াল, তার কোনটা দরকার কোনটা দরকার না এটা দেখলেন। তারপর এবিসি, এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, এটা দেখবেন। এখন আমি ডিটেলসে আসি। একুইট ফিল্টার 1 হলো কি, একুইট বনাম ক্রনিক। একুইট হলো কি সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি, কারণ সাডেন আনস্টেবল, এটা কি লাইফ থ্রেটিং। একুইট রোগগুলো মনে রাখো, যেমন কি এমআই, কার্ডিয়াক টেম্পোনেট, হাইপারটেনসিভ ক্রাইসিস, এটা কি কার্ডিয়াকে। এগুলো কিন্তু একদম মনে রাখতে হবে, হ্যাঁ, যে কোনগুলো একুইট ডিজিজ। রেসপিরেটরিতে পালমোনারি এম্বোলিজম, নিউমোথ্রাক্স, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। নিউরোতে সিজার, মেনিনজাইটিস, ইনক্রেজ আইসিপি, হেড ট্রমা। মেটাবলিকে কি, হাইপোগ্লাইসেমিয়া বা সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। জিআইতে কি হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস, পেরিটোনাইটিস, সেপসিস। শক বা ব্লিডিং এ হেমোরাইজ, বার্ন, শক। ওকে, অ্যালার্জিক রিয়াকশন মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানাফাইল্যাক্সিস, স্টিভেন জনসন সিনড্রোম। আর কি, অবস্ট্রাকটিভ ইমার্জেন্সি থেকে যদি এক্লামশিয়া থাকে, প্লাসেন্টা অ্যাব্রাপশিও থাকে, প্রোল্যাপস কড হয়, পোস্টপার্টাম হেমোরাইজ হয়। ওকে, আমাদের মনে হয় নেক্সট ক্লাস ম্যাটারনিটি মেবি। নিওনেটাল হলো কি, নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস। তো এগুলা যদি আপনি পান, এই সমস্ত ডিজিজ গুলা যদি আপনি, আমি আলাদা আলাদা অর্গান হিসেবে আলাদা করে লিখে দিয়েছি, এগুলা যদি পান, এটা হলো কি সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি। হোয়াই একুইট হাইয়েস্ট প্রায়োরিটি? কারণ পেশেন্ট দ্রুত ডিটোরিয়েট করতে পারে। এক্সাম্পল, হুইচ পেশেন্ট ফার্স্ট, স্টেবল সিওপিডি, একুইট পালমোনারি এম্বোলিজম। এখানে আপনি তো চোখ বন্ধ করে, এখানে স্টেবল লেখা আছে, এটা তো বাদ 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 বাদ। এখানে আপনার একুইট লেখা আছে, অলওয়েজ আপনাকে একুইটটাকে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, একুইট পালমোনারি এম্বোলিজম, কারণ একুইট প্লাস ব্রেথিং ইস্যু, এক হলো একুইট হয়েছে, আবার পালমোনারি এম্বোলিজম হয়েছে, দুটাই কিন্তু আমার যায়। ক্রনিক হলো কি, ইউজুয়ালি লোয়ার প্রায়োরিটি। অলওয়েজ ক্রনিক যেগুলো, এগুলো অলওয়েজ কি লোয়ার প্রায়োরিটি থাকে, কারণ বডি এটাকে কি, ক্রনিক যেটা অ্যাডাপ্টেড করে নেয়, সিমটম এক্সপেক্টেড থাকে, লং টার্ম কন্ডিশন এসে থাকতে পারে। ক্রনিক ডিজিজ গুলো কি, সিএসএফ, সিওপিডি, সিকেডি। আরো কি, পার্কিনসন ডিজিজ, অ্যালজিমার ডিজিজ, অস্টিওআর্থ্রাইটিস, সিরোসিস, ডিপ্রেশন, অ্যানজাইটি, এগুলা কি সব স্টেবল, এগুলা ক্রনিক ডিজিজ। ওকে, বাট ইম্পর্টেন্ট এক্সেপ্টেশন, যদি ক্রনিক ডিজিজ প্লাস আনএক্সপেক্টেড সিমটম থাকে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, বিকামস প্রায়োরিটি সেটা। এক্সাম্পল, সিওপিডি পেশেন্ট সাডেনলি কনফিউশন, দেখেন কি হয়েছে তার, সাডেনলি কনফিউশন, তার মানে কি, সেটা কি খারাপের দিকে যাচ্ছে। সিওপিডি এটা নরমাল, এটা ক্রনিক, ঠিক আছে, বাট সাডেনলি কনফিউজড, এটা হলো কি নাও আনস্টেবল, হাইয়েস্ট প্রায়োরিটি। এক্ষুনি কনফিউশন হয়েছে, তো এটাকে আপনি অবশ্যই হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে, কারণ এই পেশেন্টটা কি খারাপের দিকে যাচ্ছে। তো আপনাকে সবসময় আনএক্সপেক্টেড যদি সিমটম থাকে, সেটার দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। এখন আসেন ফিল্টারিং 2, অ্যাকচুয়াল বনাম পোটেনশিয়াল। অ্যাকচুয়াল প্রবলেম হলো কি, হাইয়েস্ট প্রায়োরিটি, মানে হ্যাপেনিং রাইট নাও, এক্ষুনি আপনাকে করতে হবে যা করার সেটা কি। যেমন অ্যাকচুয়াল কি কি, যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে, কারেন্ট চেস্ট পেন হয়, অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ করে কি ড্রপিং হচ্ছে, সিজার হচ্ছে অকারিং, বারবার কি সিজার হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তাহলে আপনাকে এটাকে, এটা হলো কি অ্যাকচুয়াল, এগুলা সব কি প্রায়োরিটি, রাইট নাও, এখনই কিছু করো, নাহলে পেশেন্ট কি মারা যেতে পারে। আর পোটেনশিয়াল প্রবলেম হলো কি লো প্রায়োরিটি, মানে রিস্ক আছে বাট এখনো এই মুহূর্তে রিস্ক নাই, এটা হলো পোটেনশিয়াল, যে পেশেন্ট খারাপ ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে সে মারা যাবে না। সেগুলা কি হতে পারে, রিস্ক ফর ফলস, রিস্ক ফর ইনফেকশন, রিস্ক ফর ব্লিডিং, রিস্ক ফর এসপিরেশন। ওকে, তো এগুলা সকল কিছু রিস্ক তার, কিন্তু তার রিস্ক মানে কি, তার তো হয়ে যায় নাই,
তো রিস্ক একটা জিনিস আর যেটা হয়ে গেছে সেটা আর একটা জিনিস। যেটা হয়ে গেছে, যেটার জন্য এখনই ট্রিটমেন্ট না করলে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, এটা অ্যাকচুয়াল। যেটা রিস্ক আছে এখনো তার এরকম কিছু হয়নি, এটা হলো কি পোটেনশিয়াল। এক্সাম্পল কি, হুইচ পেশেন্ট ফার্স্ট, পেশেন্ট অ্যাক্টিভলি ভমিটিং, আর একটা হলো কি পেশেন্ট এট রিস্ক ফর ব্লিডিং। আপনি এখন কোনটাকে দিবেন? এটা হলো রিস্ক আছে, এই যে রিস্ক, এখন এটা কোনটা দিবেন আপনি? আমরা অ্যাকচুয়ালটা দেব, পটেনশিয়ালটা পরে, মানে যেটা এখন পরে, অ্যাকচুয়াল অ্যাক্টিভলি ইয়েস, ভমিটিং যেটা হচ্ছে। অ্যাক্টিভলি ভমিটিং এটা আমরা দেবো। থ্যাংক ইউ সো মাচ। এই তো, তাহলে আমরা অ্যাক্টিভলি ভমিটিংটা দেবো। রিস্ক ফর ব্লিডিং, কোনো কিছু যদি রিস্ক থাকে ওটাকে আপনি ফেলে রাখেন না, ওটাকে আপনি পরে দেখেন। কিন্তু অ্যাকচুয়াল কোনটা আছে, এখন কোনটা রানিং আছে তার, এই এই মুহূর্তে আপনি কোশ্চেন করতেছেন, এই মুহূর্তে কোনটা আপনি পাচ্ছেন, সেটা হলো আপনার প্রায়োরিটি। আপনার ওই পরে কি হবে না হবে ওইটা দিয়ে কখনোই আপনার প্রায়োরিটি গণ্য করা যায় না। ওকে, এটা হলো অ্যাকচুয়াল বনাম প্রায়োরিটি। ফিল্টারিং 3 রুলস কি, ABC রুল, সবচেয়ে ক্লাসিক এনক্লেক্স রুল। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখবো কি, এটা সবাই আমরা জানি, এয়ারওয়ে সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি, কারণ চোকিং, টাং অবস্ট্রাকশন, স্টাইডর, সলিন এয়ারওয়ে হতে পারে। বিতে হলো কি ব্রেথিং, এয়ারওয়ে ওকে কিন্তু ব্রেথিং প্রবলেম, তখন কি করব, আমরা ব্রেথিং প্রবলেমটা যদি হয় তখন আমরা এটাকে প্রায়োরিটি দিব। যেমন শর্টনেস অফ ব্রেথ, লো অক্সিজেন স্যাচুরেশন, নিউমোথ্রাক্স, পালমোনারি এম্বুলিজম, তারপরে কি অ্যাজমা অ্যাটাক, আর কি সার্কুলেশন, ব্লিডিং, শক, এরিথমিয়া, হাইপোটেনশন আছে কিনা এটা আমরা দেখবো। ABC প্রায়োরিটি অলওয়েজ এয়ারওয়ে আগে, ব্রিথিং দ্বিতীয়তে, সার্কুলেশন তৃতীয় নম্বরে। এয়ারওয়ে মানে তার কি গিলতে সমস্যা হচ্ছে কিনা, টাঙে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, তার স্টাইডার শব্দ আসছে কিনা, এগুলো আপনাদের দেখতে হবে। যেমন এক্সাম্পল, হুইচ পেশেন্ট ফার্স্ট, এখানে হলো জিআই ব্লিডিং, আর একটা হলো সিভিয়ার স্টাইডার, এখানে আমরা কোনটা আগে দেখবো? আমরা সিরিয়াল স্টাইডর দেখব। Yes. তাহলে মানে কি আমরা এয়ারওয়েটা আগে দেখলাম। থ্যাংক ইউ, কারণ আমার ব্লিডিংটা, আমার ওই সার্কুলেশন এখন দেখার দরকার নাই। ওকে, এয়ারওয়ে বিটস, হ্যাঁ সার্কুলেশন জিআই ব্লিড তো ইম্পর্টেন্ট। আপু একটু কম, সেই জন্য যদি আবার অ্যাক্টিভ ব্লিডিং মানে থাকে হয়তো সেক্ষেত্রে তখন আবার আবার আলাদা এটা, হবে। হ্যাঁ তখন আবার ওই যে অ্যাকচুয়ালে চলে যেত। হ্যাঁ, আর ইম্পর্টেন্ট, এখন আপনি এই জিনিসটা মনে রাখবেন যে যখন কোশ্চেন পাবেন, আপনি একটা কোশ্চেনকে এলিমিনেশন করার ক্ষেত্রে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি কোনটাকে আগে আমি বাদ দিব বা কোনটা আমার হতে পারে। আপনি সবসময় 3 ফিল্টারিং রুলে আগাবেন। এই 3 ফিল্টারিং রুল আপনি প্রথমে দেখবেন, একটা কোশ্চেন পাইলে একুইট নাকি ক্রনিক গেল একটা, আপনাকে হাজার কনফিউশন করে হলো আপনি ম্যাথের বাইরে যাবেন না। 2 নম্বরে হলো আপনি দেখবেন এটা কি অ্যাকচুয়াল নাকি পোটেনশিয়াল, অ্যাকচুয়ালি কি কি হচ্ছে এটা আপনাকে আগে মাথায় রাখতে হবে, এর মধ্যে একটা থাকলে আপনি অবশ্যই কনসার্ন। 3 নম্বরে হলো যে আপনার ABC টুলটা আপনাকে মেনটেন করতে হবে। ব্যাস, এটার এটার মতো করে আপনি অ্যান্সার দিবেন, আপনি পাস, আপনার আর কে ঠেকায়, অন্য রুলে আপনি যাবেনই না। ইম্পর্টেন্ট এনক্লেক্স কি ওয়ার্ড, এই ওয়ার্ড দেখলে আনস্টেবল বুঝবে, কিছু ওয়ার্ড লেখা থাকে যেগুলাতে কি আনস্টেবল, শুধু তো আনস্টেবল লেখা থাকবে না, এটা তো অনেক সিনোনিম থাকে, সেই সিনোনিম গুলো বুঝতে হবে। তো আনস্টেবল কি ওয়ার্ড গুলা কি কি, নিউ অনসেট মানে কেবলই হইলো, সাডেনলি, র্যাপিডলি, অ্যাক্টিভ ব্লিডিং, অল্টারড মেন্টাল স্ট্যাটাস, রেস্টলেস, কনফিউশন, পারসিস্টেন্ট, সিভিয়ার, আনকন্ট্রোল, ট্রাভেলিং হেডেক, এগুলা হলো কি, এগুলো সব হলো আনস্টেবলের সিনোনিম। আপনার যে শুধু প্রত্যেকটা কোশ্চেনে আনস্টেবল থাকবে, আনস্টেবল থাকবে, আনস্টেবল থাকবে, নট, এখানে নিউ অনসেট থাকতে পারে, সাডেনলি থাকতে পারে, র্যাপিডলি থাকতে পারে, এই যেগুলা বললাম এগুলার যে কোনো একটা থাকতে পারে। ওকে, তাহলে এগুলা থাকলে আপনি বুঝবেন কি পেশেন্ট আনস্টেবল। এক্সাম্পল, সাডেন কনফিউশন, দেখেন এখানে কিন্তু সাডেন লেখা, এখানে কিন্তু লেখা নাই যে তারা আনস্টেবল কনফিউশন, এখানে কিন্তু সাডেন মানে কি আমার বুঝতে হবে কি এটা আনস্টেবল। ব্রেন পারফিউশন, অক্সিজেন প্রবলেম হতে পারে, এটাকে হাইলি প্রায়োরিটি দিতে হবে যেহেতু সে হঠাৎ করে কনফিউশন হয়ে গেছে। স্টেবলের কি সাইন গুলো কি দেখেন, এতক্ষণ দেখলাম আনস্টেবলের কি সাইন, এখন স্টেবল, অকেশনালি মানে কি মাঝে মধ্যে, ইন্টারমিডিয়েন্টলি হঠাৎ হঠাৎ হয়, ডিউরিং এক্সক্রেশন যখন সে কাজকর্ম করে তখন তার এই সিমটমটা দেখা দেয়, এটা ক্রনিক অনেকদিন ধরে আছে, এক্সপেক্টেড সিমটম সে আনচেঞ্জ, চেঞ্জ আর হয় না, তাহলে এগুলা কি, এগুলো সব স্টেবলের কি মার্ক না, তো এই স্টেবলের এগুলা এরকম নামে থাকতে পারে। এগুলা হলে শর্টনেস অফ ব্রেথ, দেখেন ডিউরিং এক্সারশন মানে সে যখন কাজকর্ম করে এক্সারশন করে তখন তার একটু শ্বাসকষ্ট হয়, এটা সিওপিডি পেশেন্টে হতে পারে। এটা কি এক্সপেক্টেড প্লাস স্টেবল, যদি বলতো যে সে রেস্টেও শর্টনেস অফ ব্রেথ হচ্ছে তখন আপনি সেটাকে প্রায়োরিটি দিতে পারতেন, কিন্তু তার কাজ করলে বাড়বে, এটা নর্মাল, এটার জন্য কোনো টেনশনের কারণ নেই।
ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যাকশন বনাম প্রায়োরিটি ইন্টারভেনশন। একটা লেখা থাকে ফার্স্ট অ্যাকশন, কোনোটাতে লেখা থাকে প্রায়োরিটি। তো এটা আপনি কিভাবে ইন্টারভেনশন করবেন? ফার্স্ট অ্যাকশন মানে ইমিডিয়েট স্টেবিলাইজেশন, পেশেন্টকে এখনই সেভ করা। বুঝতে পারছি? এই কোশ্চেনে কিন্তু আপনি, আপনার যদি 85টা কোশ্চেনের শার্ট আপ হয়, আপনি 85টার মধ্যে 70টা কোশ্চেনই পাবেন ফার্স্ট অ্যাকশন এন্ড প্রায়োরিটি। ওকে, এই জন্য এগুলা আপনাকে ভালোভাবে জানতে হবে। তো এগুলা জানতে পারলে, আর যদি আপনার কন্টেন্ট গুলা ক্লিয়ার থাকে, কোনটাতে কোনটা ডিজিজ মডিফাইং ফেজ হতে পারে, এগুলা যদি আপনি বুঝতে পারেন, আপনার জন্য এনক্লেক্স খুব ইজি। ঠিক আছে। ফার্স্ট অ্যাকশন মানে কি? ইমিডিয়েট স্টেবিলাইজেশন, পেশেন্টকে এখনই সেভ করা, মানে এখনই করতে হবে। সেটা কি? ইউজুয়ালি ইনক্লুড অ্যাসেস করা, রিপোজিশন করা, অক্সিজেন দেওয়া, ব্লিডিং হলে ব্লিডিং স্টপ করা, স্টপ কোনো মেডিকেশনের কারণে যদি তার কোনো সাইড এফেক্ট দেখা দেয়, তো যদি একটা মেডিকেশন খাওয়ার পর তার অ্যানাফিলাক্টিক শক হলো বা স্টিভেন জনসন সিনড্রোম হলো, তার সাথে সাথে মেডিসিনটাকে স্টেপ করা, এনশিওর এয়ারওয়ে, এগুলো হলো সব ফার্স্ট অ্যাকশন। থিঙ্ক হোয়াট শুড আই ডু রাইট নাও, মানে এক্ষুনি আমার যেটা করা উচিত আমি মনে করি, সেটাই হলো কি ফার্স্ট অ্যাকশন। যেমন অ্যানাফিলাক্সিস পেশেন্ট, ফার্স্ট অ্যাকশন কি? স্টপ আইভি মেডিকেশন, কারণ ট্রিগার বন্ধ করতে হবে ফার্স্টলি। এইটা গেল কি আমার ফার্স্ট। আর প্রায়োরিটি মানে কি? প্রায়োরিটি হলো কি ডেফিনেটিভ ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা দিলে পেশেন্টটা ঠিক হবে, পেশেন্টের জন্য রাইট, সেটা আমি করব। এটা হলো ইউজুয়ালি ইনক্লুড মেডিকেশন, আপনি কি দিবেন, আইভি ফ্লুইড এখন দিবেন কিনা, অক্সিজেন থেরাপি, এইচসিপি কে কল করা, ব্লাড ট্রান্সফিউশন করা। হোয়েন ট্রিটমেন্ট ফিক্সড, প্রিভেনশন হার্ম, মানে ট্রিটমেন্টটা ফিক্স থাকতেছে, প্রিভেন্টটাকে, হার্মটাকে প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, যে তার যেই ডিজিজটা হয়েছে ওটাকে কমানোর জন্য আমি যেই ইন্টারভেনশন দিব, সেটাই হলো প্রায়োরিটি। আর ফার্স্ট অ্যাকশন কোনটা? এক্ষুনি রুগীকে এটা না করলেই নয়, তাহলে রুগীর জন্য লাইফ থ্রেটিং হয়ে যাবে, সেটাই হলো ফার্স্ট অ্যাকশন। একটা রুগীর দেখা গেছে যে আপনার ব্লিডিং হচ্ছে, এখন একটা রুগীর যখন আপনি দেখলেন যে ব্লিডিং হচ্ছে, এখন আপনি তাকে এটা বাদ দিয়া তারকে আপনি আইভি লাইন করতে যাইবেন? এটা আইভি লাইন তো তার জন্য প্রায়োরিটি, বাট এখন তো তার আইভি লাইন দরকার নেই। আপনি ফার্স্ট অ্যাকশন তার, আপনি কি স্টপ ব্লিডিং, আপনি আগে তাকে কি স্টপ ব্লিডিং করবেন। কোশ্চেনে যদি ফার্স্ট অ্যাকশন থাকে, অবশ্যই আপনি স্টপ ব্লিডিং দিবেন। দেন আপনি প্রায়োরিটি হিসেবে আপনি আইভি লাইন করেন, এটা আপনার পরের কাজ। কারণ হলো আইভি লাইনটা আমি আইভি ফ্লুইড দেওয়ার জন্য করব, তাই তো? তার আগে আমি ব্লিডিংটা স্টপ করি, সেটা হলো ফার্স্ট অ্যাকশন। আর প্রায়োরিটি হলো যেটা আমি পেশেন্টের প্রিভেন্ট করার জন্য, হার্ম যেইটা ডিজিজ হয়েছে ওইটাকে প্রিভেন্ট করার জন্য যেই কাজটা প্রথমে করব, সেটা হলো প্রায়োরিটি। যেমন হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের ফার্স্ট অ্যাকশন কি? আপনি চেক করবেন এলওসি, গিভ জুস ইফ অ্যাওয়াক, কারণ আপনাকে এখানে কি আগে তার লেভেল অফ কনসাসনেসটা আগে আপনাকে দেখে নিতে হবে। ফার্স্ট অ্যাকশন, আপনি লেভেল অফ কনসাসনেস না দেখলে আপনি বুঝবেন কেমনে পেশেন্টের কনসাস না আনকনসাস। এখানে যদি কনসাস হতো তাহলে আপনি তাকে কি করতেন? আপনি ওরালি খাওয়াই দিলেন। আর যদি আনকনসাস হতো তাকে আপনি আইএম বা আইবি দিবেন। তো এখানে আগে আপনি দেখবেন যে পেশেন্টের ফার্স্ট অ্যাকশন কি, তার কি এলওসি ঠিক আছে কিনা, গিভ জুস আপনি আগে তাকে অ্যাওয়াক থাকলে খাওয়াই দিবেন। প্রায়োরিটি হলে কি দিতেন আপনি এখানে? আইভি ডেক্সট্রোজ আর গ্লুকাগন। ওখানে যদি লেখা থাকতো যে আপনি প্রায়োরিটি কোনটা করবেন, তখন আপনি তাকে কি এখানে এলওসি দেখার কোনো দরকার নেই, এখানে হলো আপনি ডিরেক্ট ট্রিটমেন্টে চলে যাবেন। যদি আনকনসাস হয় তখন আপনি গ্লুকাগন বা আইভি ডেক্সট্রোজ দিবেন। অ্যানাদার এক্সাম্পল যদি দেখি, পেশেন্ট ব্লিডিং হেভিলি, মানে পেশেন্টের অনেক বেশি ব্লিডিং হচ্ছে, তাহলে এখানে কি হবে ফার্স্ট অ্যাকশন? আপনি ব্লিডিংটাকে বন্ধ করবেন না, যেখান জায়গাতে ব্লিডিং হচ্ছে এটাকে আপনি প্রেসার দিয়ে, গস টস দিয়ে আগে ব্লিডিংটাকে চাপ দিয়ে ধরলেন, এটাই হলো ফার্স্ট অ্যাকশন, জাস্ট ফার্স্ট এড ট্রিটমেন্ট, ফার্স্ট অ্যাকশন। প্রায়োরিটি কি? আপনার যে ব্লিডিং হয়েছে, এই ব্লিডিং এর কারণে বডিতে হিমোগ্লোবিন দেখা গেছে কি নেমে গেছে 5-6, তাই না? এখন আপনার প্রায়োরিটি হবে কি? এটাকে ব্লাড দেওয়া, ব্লাড ট্রান্সফিউশন দেওয়াটা হলো এটার জন্য প্রায়োরিটি। ওকে, ফুল এক্সাম্পল ইউজিং থ্রি ফিল্টার। কোশ্চেন, এখন আপনারা কোশ্চেনের অ্যান্সার আমাকে দেন। হু শুড নার্স সি ফার্স্ট? প্রথম কোশ্চেনটা এটা পড়েন তো। 3 নম্বর প্রশ্ন হবে আপু। সিএপিডি পেশেন্ট উইথ শর্টনেস অফ ব্রেথ ডিউরিং এক্সারসাইজ, এক্সারসাইজের সময় তার হচ্ছে কি শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, তাহলে এটা আমরা এলিমিনেশন করতে পারি। তারপর সিকিডি যেহেতু ক্রনিক ডিজিজ, সেক্ষেত্রে পটাশিয়াম বেশি, তার মানে সে অনেকদিন ধরে ইটার নিয়েই সে মানে চলতে ফিরতে পারতেছে, এটা আমি এলিমিনেশন করে দিলাম। তারপরে লাস্টে আসি,
কনজেস্টিভ হার্ট ফেলিওরে হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফাইন্ডিং হচ্ছে ইডিমা থাকে, এটাও আমরা বাদ দিলাম। ইয়েস, তাহলে থাকে ওকে, আমাদের 3 নাম্বার পোস্ট অপারেটিভ পেশেন্ট উইথ স্টাইডার, ওই যে সাডেন মানে স্টাইডর, হঠাৎ করে একটা কিছু হলো অ্যাকুয়েট বা সাডেনলি, আর স্টাইডর মানে তো অলওয়েজ প্রায়োরিটি। তাহলে আমাদের আনসার প্রায়োরিটি, হলো 3। থ্যাংক ইউ। অ্যান্সার হলো 3। অন্যরা সবাই বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছো। এইভাবে আমাদের এলিমিনেশনটা আগে করে নিতে হবে, দেন যেটা নিয়ে আমার ডাউট থাকবে, দুইটা নিয়ে থাকলে দুইটার মধ্যে আবার প্লাস মাইনাস করতে হতো। এখন যেহেতু একটাই আমি পেয়ে গেছি, স্টাইডর আছে, পোস্ট অপারেটিভ পেশেন্ট, এটাই হলো আনসার ফার্স্ট। ওকে, এখন আসো একুইড বনাম ক্রনিক। এখানে সিওপিডিটা ক্রনিক ছিল, যেটা বলে ফেলছে, সিকিডিটা ক্রনিক ছিল, সিএসএফটা ক্রনিক ছিল, বাস্ট পোস্ট অপারেটিভটা কি, এটা হলো একুইড, এন্ড এটার সাথে স্টাইডর আছে। এটা গেল আমার 3 ফিল্টারিং এর প্রথমটা, হ্যাঁ, একুইড বনাম ক্রনিক। এখন হলো অ্যাকচুয়াল বনাম পটেনশিয়ালে যদি আমি যাই, এখানে কি আমার এখানে প্রথম পোস্ট অপারেটিভ পেশেন্ট, মানে এটা আমি একুইটে পাইলাম, 3 ফিল্টারিং এর 1 নাম্বারটা পেয়ে গেলাম একুইট, তাই না? এখন 2 নম্বরে আসলে কি অ্যাকচুয়াল বনাম ক্রনিক। অ্যাকচুয়াল মানে কি মাত্র তার কি গ্রো করছে, তার মডিফাইং ফেজটা কি, সেটা ভালো না খারাপ সেটা দেখা। তাহলে এখানে আপনি অ্যাকচুয়াল পটেনশিয়ালে দেখলেন কি তার এস্টাইডার হ্যাপেনিং নাও, মানে কি তার এস্টাইডার হয়েছে, তার মানে এটা হলো কি তার অ্যাকচুয়াল। তাহলে আমি এখানে কি 2 নম্বরে অ্যাকচুয়ালটা পেয়ে গেলাম। তারপরে 3 নম্বরে কি এবিসি, এবিসির মধ্যে আপনি এখানে কিন্তু এটাই পাইছেন, কারণ কি আমরা দেখে আসলাম কি স্টাইডার যদি থাকে তাহলে কি এটা এয়ারওয়ে, হ্যাঁ, তাহলে এইখানে আমি 3 নম্বরে কি এবিসি পেয়ে গেলাম, এয়ারওয়ে পেয়ে গেলাম। তাহলে এটা কি সবচেয়ে বেশি প্রায়োরিটি, আমি এটাকে দিব। এই 3 ফিল্টারিং রুলটা বুঝতে পারছি, এই হলো 3 ফিল্টারিং রুল। আপনি এইভাবে একটা কোশ্চেন আসলে এইভাবে এলিমিনেশন করে দেন, এইভাবে আপনি 3 ফিল্টারিং রুলে ফেলাইবেন, আপনার অ্যান্সার যেটা রাইট সেটাই আপনি পেয়ে যাবেন, ফাইনাল আনসার যেটা এটা বলবো। এখন শেষ প্রায়োরিটি, এখন হলো আমাদের ডেলিগেশন রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, ডেলিগেশন রেসপন্সিবিলিটিস কি, আর এন সব কাজ ডেলিগেশন করতে পারে না। এলপিএন কি করতে পারবে না, আইবি স্টার দিতে পারবে না, মেডিকেশন দিতে পারবে না, আইবি পুশ মেডিকেশন করতে পারবে না। আর এলপিএন কি করতে পারবে, এটা আমরা আরেকবার পড়ে আসছিলাম, আজকে এটা হলো প্রায়োরিটির সাথে ডেলিগেশন চলে আসে, তাই এটা আমি একবারে দিয়ে দিলাম। এলপিএন কি করতে পারবে, এক্সিস্টিং আইবি লাইন আইবি মেনটেন করতে পারবে, ফলো ডকুমেন্টেশন করতে পারবে। ব্লাড বা সেন্ট্রাল লাইন হ্যান্ডেল করতে পারবে না, কোনো ব্লাড ট্রান্সফিউশন, সেন্ট্রাল লাইন ড্রেসিং, সেন্ট্রাল লাইন ফ্লাশিং এগুলো করতে পারবে না। ঠিক আছে, আর একটা জিনিস হলো কি, কেয়ার প্ল্যান তৈরি করতে পারবে না, ক্যান নট ক্রিয়েট কেয়ার প্ল্যান, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না, টিচিং করতে পারবে না, সে কোনো নিউ টিচিং দিতে পারবে না। আপনি আপনি আরএন হিসেবে একটা ডায়াবেটিক পেশেন্টকে আপনি টিচিং দেওয়ার পরে দেন সেকেন্ড বার সে রিএনফোর্স টিচিং দিতে পারবে, এটাকে বলে কি রিএনফোর্সে, সে আর একবার টিচিংটা দিয়েছে, সেটা হলো রিএনফোর্স। ডিসচার্জ পেশেন্টকে আপনি আরএন আগে টিচিং দিবেন, তার ডিসচার্জ ইনফরমেশন, কিভাবে ওষুধ খাবে, কিভাবে কি করবে, কিভাবে সে চলাফেরা করবে আগে আপনি বলবেন, দেন রিএনফোর্স হলো কে এলপিএন করবেন। ওকে, মানে আরএন আগে শিখাবে, এলপিএন পরে রিপিট বা রিমাইন্ডার করতে পারে। আনস্টেবল পেশেন্ট কেয়ার করতে পারবে না, আনস্টেবল আরএন ওয়ানলি। ওকে, আনস্টেবল পেশেন্ট গুলা কে করবে সবসময়, আরএন ওয়ানলি। আর ফার্স্ট অফ এনিথিং করতে পারবে না, কোনো কিছু প্রথমেই করতে পারবে না, এটা খুব এনক্লেক্সের জন্য ইম্পর্টেন্ট। সব কিছু এনিথিং যা আছে প্রথমে করা, সেটা হলো তাহলে ফার্স্ট অফ এনিথিংটা হলো কি, এটা সব সময় নার্স করবে, প্রথমে আরএন করে দেখাবেন, দেন এলপিএন করবেন। তারপরে হলো কি, এলপিএন ক্যান নট ডু ফার্স্ট ফার্স্ট টিউব ফিডিং। ঠিক আছে, ফার্স্ট টিউব ফিডিংটা কখনোই এলপিএন দিতে পারবে না। ফার্স্ট অ্যাম্বুলেশন পোস্ট অপারেটিভের যে পেশেন্টটাকে আমাদের অ্যাম্বুলেশন করতে হবে, এই করাটা প্রথমে এলপিএন করতে পারবে না। ফার্স্ট ড্রেসিং চেঞ্জ প্রথম ড্রেসিং চেঞ্জটা কি আমি করে দিব, আরএন করে দিব। কথা বলি আপু, হ্যাঁ আপু, এখানে ওই যে ফার্স্ট ড্রেসিং চেঞ্জ, এটা কোথায় যেন পড়ছিলাম যে এটা সার্জন করবে ফার্স্ট ড্রেসিং চেঞ্জ, না না কিন্তু না না না, আরএন করবেন।
হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে কি আরএন। সার্জন করবেন কোনটা যদি ডায়াবেটিক ফুড থাকে, ওকে, সেটাতে আমরা কখনোই হাত দিব না যদি মানে ডায়াবেটিক এটা পেশেন্ট আমার থাকে। একটু কনফিউশন ছিল পরে। আপু কিছু দেখি যে স্পেশাল কেস আরএন। থাকে যেগুলো সার্জন করবে, যেমন হচ্ছে যে ওপেন হার্ট সার্জারির মতো, বা হচ্ছে যে হ্যাঁ লাং ট্রান্সপ্লান্ট, হ্যাঁ কিডনি হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপ্লান্ট, ওইগুলা সার্জন করবে ফার্স্ট ড্রেসিং। ও সার্জন করবে জাস্ট আচ্ছা, জাস্ট এটা আমার যেগুলা একটু প্রেশার থ্যাংক শো। ইউ আপু, লামি আপু, ধন্যবাদ ওয়েলকাম। যে বললেন। মানে এটা আমার একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনফিউশন ছিল। ঠিক যেগুলা মনে করে যে অনেক বড় অপারেশন হচ্ছে, সিএবিজি পেশেন্টেরটা যেটা বললো এটা করবে, ডায়াবেটিক পেশেন্টেরটা তো আমরা ভুলেও ধরবো না, সেটাও সে করবে। আবার যেমন আমরা আরেকটা জিনিস যে পড়ছিলাম যে কালকের ক্লাসে, তো ওই যে যেমন চক্ষু অপথলমোলজিস্ট, চক্ষুর কোনো ব্যাপার স্যাপার ওগুলা কখনোই আরএন করবেন না, সেটা অলওয়েজ কে করবেন, ওই অপথলমোলজিস্ট করবেন। ঠিক আছে, তো এরকম কিছু ব্যাপার আছে যেগুলো আবার যেমন বাচ্চাদের স্পাইনাল বাইফিডা হয়, ওই যে ভিটামিন ফলিক অ্যাসিডের কারণে পিঠের উপরে স্পাইনালটা ঠিকমতো হয় না, ওখানে স্পাইনাল বাইফিডা হয়। ওই স্পাইনাল বাইফিডা হইলো ওখানে আমরা কোনো ড্রেসিং করতে পারবো না, সেটা কি তার সেই ডক্টর, নিউরো ডক্টর এসে ওটা ড্রেসিং করবে। ঠিক আছে, আমরা কোনগুলা করতে পারবো, যেগুলো নর্মাল ওন্ড ইনফেকশন আছে, ডেব্রিডমেন্ট আছে, ওগুলো আমরা করতে পারবো। ওকে আপু, ঠিক আছে, তো প্রথমটা আমরা করে দিব, দেন দ্বিতীয়টা হলো এলপিএন করবেন, দ্বিতীয়বার থেকে এলপিএন করবেন, প্রথমবার আমরা না আরএনটা করে দিব। আর ফার্স্ট টাইম আউট অফ বেড, আপনার যে বেড থেকে নামাতে হয় না অ্যাম্বুলেশন করানোর জন্য, তো এই প্রথম টাইমে আমাকে অবশ্যই থাকতে হবে, আমি নামাই দিব, কারণ ওরা তো এলোমেলো করে ফেলতে পারে। ফার্স্ট পোস্ট অপারেটিভ ভাইটাল সাইনও আমি দেখবো, ফার্স্ট ফিডিং স্ট্রোক পেশেন্ট সবই আরএন প্রথমবার করে দিবে, দেন পরে এলপিএন আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে পরের বার করতে পারবে, বাট প্রথমবার আপনাকে দেখিয়ে দিতে হবে। ওকে, এক্সাম্পল হলো ক্যান এলপিএন ডু টিউব ফিডিং? ইয়েস, বাট অনলি আফটার আরএন ডিড ফার্স্ট ফিডিং। কোশ্চেন কিন্তু এটা থাকে থাকে মানে থাকে, যে আমরা জানি টিউব ফিডিংটা সবসময় এনজি টিউবটা এলপিএন দেন, কিন্তু প্রথম ফিডিংটা আরএন দিয়ে নিবেন। ঠিক আছে, দেন সেকেন্ড বার থেকে এলপিএন দিবেন। তো এটা আমরা মনে রাখবো, প্রথমবার আমরা এগুলো করে দিলে দেন সেকেন্ড বার এলপিএন করতে পারবেন। ক্যান এলপিএন চেঞ্জ ফার্স্ট পোস্ট অপারেটিভ ড্রেসিং? নো, কারণ ফার্স্ট ড্রেসিং চেঞ্জে ব্লিডিং বা ইনফেকশন অ্যাসেস করতে হয়। কি কারণে প্রথমবার দেখছেন এলপিএন কে দেওয়া হয় না? ব্লিডিং চেক করতে হবে বা ইনফেকশন আছে কিনা এটা চেক করতে হয়, এই জন্য প্রথমবার এটা এলপিএন করবে না আরএন করবে, অথবা যেটা ডক্টরের কাজ সেটা ডক্টর করবে। এলপিএন ক্যান নট অ্যাসেস, বিশেষ করে অ্যাডমিশন অ্যাসেসমেন্ট, ডিসচার্জ অ্যাসেসমেন্ট, ট্রান্সফার অ্যাসেসমেন্ট, ফার্স্ট অ্যাসেসমেন্ট আফটার চেঞ্জ, এগুলো এলপিএন করতে পারবে না। এক্সাম্পল, আই থিঙ্ক আই হিয়ার্ড নিউ ক্রাকেল ইজ রুম 4, এটা কে যাবে? এটা হলো আরএন যাবে, আরএন যাইয়া এটাকে দেখবে যে তার রুম 4-এ কি নিউ ক্রাকেল আছে কিনা, কারণ নিউ সিমটম অ্যাসেসমেন্ট নিড। এখন সে দেখলো যে সে অ্যাসেস করতে গিয়ে হয়তো ওখানে গেছে, তার মনে হলো যে ও একটা রোগীর ক্র্যাকেল হয়েছে, আপনি তো তার কথা ধরেই এটাকে আপনি প্রায়োরিটি দিতে পারবেন না, আপনাকে নিজে গিয়ে আবার অ্যাসেসমেন্টটা করতে হবে, দেন আপনি শিওর হবেন আসলে তার ক্র্যাকেল আছে কিনা। আরএন বনাম এলপিএন এক্সাম্পল, এ এনজিনা উইথ কুশিন চেস্ট পেন 3 days অন নাইট্রো। ঠিক আছে, তো এটা কে চেক করতে পারবে, কারণ তার এনজিনা, এটা কি এক্সপেক্টেড, তাই না? তো কুশিন চেস্ট পেন এটাও কি তার আনচেঞ্জ, এটা ব্যথা হবে। আবার কয়দিন ধরে আছে দেখেন, 3 দিন, তো 3 দিন ধরে যদি আছে তাকে কি নাইট্রোগ্লিসারিনটা কি এলপিএন চেক করতে পারবে না? বলেন তো, এটা এলপিএন পারবে, কারণ এটা কিন্তু 3 দিন হয়ে গেছে অলরেডি, ক্রনিক কথাবার্তা বলা হচ্ছে। আর একটা দেখেন, থাইরয়েডেক্টমি পেশেন্ট সিইং এলিফ্যান্টস, মানে কি একটা থাইরয়েডেক্টমি পেশেন্ট দেখতেছে কি তার সামনে একটা এলিফ্যান্ট দাঁড়িয়ে আছে, তো এটা কি, এটা তো আপনি ইয়া এলপিএন দিয়ে দেখাতে পারবেন না, কারণ এখানে কি তার নিউ কনফিউশন বা হ্যালোসিনেশন হচ্ছে তার, তো এখানে আপনি পসিবল থাইরয়েডেস্টম, এখানে আপনাকে আরএন মাস্ট অ্যাসেস করতে হবে। ঠিক আছে, এখন আসেন ইউএফপি, আনলেস রেসিস্টিভ পার্সোনেল, ইউএফপি ক্যান নট চার্ট পেশেন্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে, ইউপি ক্যান নট চার্ট পেশেন্ট অ্যাসেসমেন্ট, পেশেন্ট টলারেট ওয়েল লেস এনজিএস, কারণ এগুলো অ্যাসেসমেন্ট, এটা সে
ক্যান নট করতে পারবে না। ইউপি কি চার্ট পারবে, সে হলো যে দেন ডিড করতে পারবে কি, বেড লোয়ারিং করতে পারবে, সাইড ড্রিল দিতে পারবে, সে কিন্তু কোনো মেডিকেশন দিতে পারবে না। এক্সপেক্টেড হলো সাম ওটিসি টপিক্যাল বেরিয়াম ক্রিম, সে আউটসাইডে যে বেরিয়াম ক্রিম গুলা লাগানোর কথা সেটা সে লাগাতে পারবে, কিন্তু ওরালি কোনো মেডিকেশন দিতে পারবে না। তাহলে ক্যান ইউপি গিভ কি অয়েন্টমেন্ট, ইয়েস, নাইট্রোগ্লিসারিন নো, নিউস্পিরিন নো, হাইড্রোকর্টিসন নো, এগুলা পারবে না। ঠিক আছে, তো খেয়াল রাখেন শুধু অয়েন্টমেন্টের মধ্যে সে কোনটা দিতে পারছে, অয়েন্টমেন্ট দিতে পারবে বেরিয়াম ক্রিম হিসেবে, বাট ওরালি কোনো কিছু সে দিতে পারছে না। 3 নম্বরে আসি, অ্যাসেসমেন্ট করতে পারবে না, কারণ সে কোনো ভাইটাল সাইন বা আকু চেক সেগুলো সে এক্সপেক্টেড, এগুলা সে অ্যাসেসমেন্ট করতে পারবে না, কিন্তু এগুলা সে করতে পারবে। কোনো পেশেন্টকে অ্যাসেস করতে পারবে না, বাট সে কি ভাইটাল সাইন দেখতে পারবে এবং ডায়াবেটিক চেকটা ইউপি করতে পারবে। এটা কিন্তু অনেক আসে, এই ডায়াবেটিক চেকটা অনেক আসে, তো আরবিসি চেক করতে পারবে কিনা, হ্যাঁ আরবিসিটা এটা তো সাধারণত ফুটা করে এটা ইউপি করতে পারবে। আর ভাইটাল সাইনটা কখন করতে পারবে, যখন আরএন অনেক ব্যস্ত থাকবেন, আরএন অনেক বিজি থাকবেন, তখন হলো কি একটা শিডিউল, আমরা ভাইটাল সাইন দেখি না 2 ঘন্টা পর পর, সেই ভাইটাল সাইনটা আপনি ইউপি দিয়ে করায় নিতে পারবেন। বাট নতুন পেশেন্ট, পোস্ট অপের পেশেন্ট বা খারাপ পেশেন্ট এগুলারটা পারবেন না। ওনলি ফর স্টেবল পেশেন্টেরটা আপনি শিডিউলেরটা করে নিতে পারবেন, ট্রিটমেন্ট করতে পারবে না। এক্সপেক্টেড হলো শুধু এনিমা দিতে পারবে, ট্রিটমেন্টের মধ্যে তো এনিমাটা ট্রিটমেন্ট, তাই না? তো শুধুমাত্র এনিমা দিতে পারবে, আদার কোনো কিছু করতে পারবে না। অ্যাক্টিভিটি ডেইলি লিভিংটা ডেলিগেশন, এটা আরএন ইউপি কে দিতে পারে, বাথিং করানো, ফিডিং করানো, টয়লেটিং করানো, এমব্লেটিং করানো, বাট নেভার ফার্স্ট টাইম। দিতে পারলো কিন্তু প্রথমবার না, প্রথমবার কিন্তু আপনাকে দেখাই দিতে হবে। ফ্যামিলি ফ্রেন্ড ডেলিগেশন রুলস, এখন আসেন ফ্যামিলি ফ্রেন্ড। আপনার ফ্যামিলি ফ্রেন্ডের বেলায় ডেলিগেশন রুল কি, নেভার ডেলিগেট সেফটি টু ফ্যামিলি। এক্সাম্পল, ফ্যামিলি সে রেস্টুরেন্ট খুলে রাখুন, আমি দেখে রাখবো, রং। আপনি ভাবলেন কি আমাকে বাংলাদেশ না এটা যে রুগী দিয়ে কাজ করে নিব, এখানে রুগীর লোক দিয়ে এটা করানো যাবে না, এটা হলো কি রং, কারণ সেফটি রেসপন্সিবিলিটি ফ্যামিলিকে দেয়া যাবে না। এক্সাম্পল, মাদার গিভিং ইনসুলিন টু চাইল্ড, এটা আপনি কি করবেন, অ্যালাউ করতে পারেন, কারণ আরএন শিখিয়ে দিবে, আরএন ডকুমেন্টেশন টিচিং নেবে। এটাকে বলে কি টিচ বেট মেথড, মানে আপনি একবার ডেমোতে শিখিয়ে দিলেন বা বাচ্চার গায়ে ইনসুলিন দিয়ে দেখাই দিলেন, দেন মাকে বলবেন যে আপনি আবার বলেন তো কিভাবে দিবেন, আমার সামনে দেন, তাইলে আমি বুঝবো, তখন আপনি সে আবার দিবে। এটা হলো আপনার কি টিচ ব্যাগ মেথডে আপনি মাদারকে ইনসুলিন দেওয়াটা শিখিয়ে দিতে পারেন, বাট সে রেস্টুরেন্ট খুলে ফেলবে, স্যালাইন কমাবে বাড়াবে, ইনজেকশনের স্যালাইনের ভিতরে পুশ করবে রোগীর লোক, আমাকে বাংলাদেশের মতো তারে দিয়ে স্যালাইন কমায় দেন, বাড়ায় দেন, অফ করে দেন, এগুলা করানো যাবে না, এগুলা সম্পূর্ণ ক্রাইম। ক্রিব ব্রেল এক্সাম্পল, মাদার সে বেবি ক্রিব ব্রেল ডাউন রাখুন, পরে আমি তুলে দিব। ক্রিব ব্রেল কোনটা, ছোট বাচ্চা, ওদের দেশে তো ছোট 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 ক্রিব ব্রেলে রাখে, হ্যাঁ, কোনো বেডে আলাদা মায়ের সাথে বেডে রাখে না, তো ওই ক্রিব ব্রেলটা, হ্যাঁ বেবি কট যেটা সেটার ভিতরে রাখে। তো এখানে হলো কি এটাকে আমরা মাকে কখনো বলতে পারবো না আপনি এটা একটু নামায় রাখুন আমি পরে তুলে দিব, আরএন শুড নট লিভ, এটা আরএন কখনো বলতে পারবে না, এটা আরএন করতে হবে। কারেকশন কি, আমি এখানেই থাকছি যতক্ষণ না আপনি ফিনিশিং করছেন, তো কারণ আরএন মাস্ট এনশিওর সেফটি বিফোর লিভিং। তো এইটা হলো কাহিনী, এখানে হলো কি মা বলতেছে যে আমি এটা একটু উঠে রাখি, আমার একটু কাজ আছে বা আমি পরে তুলে দিব, আরএন বলবে যে না এখানে আমি আসি, আপনি যান, আপনি যতক্ষণ না পর্যন্ত কাজ ফিনিশ করবেন আমি আপনার এখানে বাচ্চার কাছে আসি, এটা হলো রাইট আনসার। আর যদি মাকে বলেন উঠিয়ে দেওয়ার জন্য, নামায় রাখার জন্য, এটা হবে না, এটা হলো রং। গোল্ডেন এনকেলেক্স ডেলিগেশন রুল, RN হ্যান্ডেল অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, টিচিং আনস্টেবল পেশেন্ট, ফার্স্ট টাইম প্রসিডিউরস, আর LPN হ্যান্ডেল স্টেবল পেশেন্ট, রুটিন প্রসিডিউরস, রিইনফোর্সমেন্ট, টিচিং। ইউপি হ্যান্ডেল করবে কি অ্যাক্টিভিটি, ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস, হাইজিন, ট্রান্সপোর্ট, বেসিক রুটিন টাস্ক। এই গেল ডেলিগেশন। এখানে কোনো কনফিউশন আছে? না আপু, কনফিউশন নাই। ওকে, থ্যাংক ইউ। এখন আসি স্টাফ ম্যানেজমেন্ট। স্টাফ ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে। এখন টপিক হলো স্টাফ কোনো ভুল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করলে নার্স কি করবে। এটা প্রায়োরিটাইজেশন না, এটা ডেলিগেশন না, এটা হলো হাউ টু ম্যানেজ স্টাফ বিহেভিয়ার, কিভাবে আপনি স্টাফের বিহেভিয়ারটাকে ম্যানেজ করবেন। স্টাফ ভুল করলে সাধারণত 4টা অপশন থাকে। কয়টা? 4টা। কি কি? টেল সুপারভাইজার, কনফ্রন্ট ইমিডিয়েটলি অ্যান্ড টেক ওভার,
টক লেটার, ইগনোর ইট। আপনি ইগনোর করতে পারেন, তার সাথে পরে কথা বলতে পারেন, সুপারভাইজারকে জানাতে পারেন, ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নিতে পারেন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নেভার ইগনোর অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। মানে কারণ পেশেন্ট সেফটি ইস্যু হতে পারে, ফিউচার প্রবলেম হতে পারে, বা টিচিং অপরচুনিটি নষ্ট হয়ে যেতে পারে। ইগনোর করা যাবে না কখনো, ঠিক আছে? তো দেখা গেছে একজন স্টাফ কাজ করতে করতে খুব ইগনোর বিহেভিয়ার করতেছে, অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা করা যাবে না। এটা করলে এগুলা হতে পারে। তো তাহলে কিভাবে অ্যান্সার চুজ করবে? নিচে 3টা কোশ্চেন করবে। স্টেপ 1, এটা কি ইলিগাল? যদি কোশ্চেনে অ্যান্সার আসে ইয়েস, দেন আপনি টেল সুপারভাইজার। আপনি কাকে জানাবেন? আপনি প্রথমে একটা কোশ্চেন করলেন মনে মনে, যে ও যে কাজটা করলো, একটা দেখলো যে একটা ইনজেকশন সিরিঞ্জটা নিচে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওই সিরিঞ্জটা সে না ফেলে দিয়ে ওই সিরিঞ্জটা উঠাইয়া ইনজেকশন নিয়ে সে রুগীকে পুশ করছে। বলেন তো এটা কি লিগাল না ইলিগাল? না, আপনারা কি মনে এটা করেন? ইলিগাল, কিন্তু এটা ইলিগাল, কিন্তু এটা তো হচ্ছে সুপারভাইজারকে বলার আগে কনফ্রন্ট করতে হবে না, তারপর টেক ওভার করতে হবে, দেন সুপারভাইজারকে পরে রিপোর্ট করতে হবে। পরে রিপোর্ট করতে হবে, কিন্তু আমরা সবসময় এত ইয়া করি না। এখানে হলো কি, আপনি এটাকে করবেন কি, সুপারভাইজারকে রিপোর্ট করবেন, তাকে কিন্তু জানানো উচিত। হ্যাঁ, একটা কোশ্চেনে আমি পাইছিলাম কোনো জানাজানি নাই, সে সরাসরি সুপারভাইজারকে বলছে, কিন্তু এটাই রাইট। কারণ সে এটা ইন্টেনশনালি করুক আর আনইন্টেনশনালি করুক, সে সিরিঞ্জটা উঠে নিয়ে রুগীকে দিয়ে দিচ্ছে। এটা তো আর আমাকে ঢাকা মেডিকেল না, এক সিরিঞ্জ দিয়ে 14টা রুগীরে দিব। ওখানে পড়ে গেছে, সেটা দিয়েই তার কি ইলিগালিটি হয়ে গেল। তখন আমি কি করলাম, আমি আমি সে তো আমি কিন্তু অ্যানাদার নার্স, এক নার্সে ভুল করছে, ওর এক স্টাফে ভুল করছে, এলপিএন ভুল করছে, ওর এইওপি ভুল করছে। তখন সে কিন্তু নিজে কমপ্লেন করছে না, কমপ্লেন করছে কি অ্যানাদার নার্স, যে দেখছে সে। তো ইলিগালি যদি মনে হয় তখন কাকে, সুপারভাইজারকে বলবে। সুপারভাইজার থাকতে সেখানে চার্জ নার্সও থাকতে পারে, তারপরে আপনার হইলো হেড চার্জ নার্স থাকতে পারে, তারপরে মানে ডক্টরও থাকতে পারে। আপনার লেখা থাকবে কাকে আপনি জানাবেন। সবসময় চেষ্টা করবেন চার্জ নার্সকে জানানোর জন্য, ঠিক আছে? ইলিগালি এক্সাম্পল হলো যেমন কি এই যে নার্কোটিক যদি সে নেয়, থিপ করে, যদি চুরি করে, অ্যাবিউজ করে, ফ্রড করে, ইনটক্সিকেশন নার্স, সেক্সুয়াল মিসকন্ডাক্টেড নার্স, এরকম যদি থাকে, এগুলা সব কি ইলিগালি। এখানে আমি কাকে করব? এটা আমি টেল সুপারভাইজারকে করব। যেমন ইউর সাসপেক্টেড আর এন ইজ ডিভাইডিং নার্কোটিক, আপনি দেখলেন যে সাসপেক্টেড করলেন, ওই উনি নার্কোটিক ইউজ করে, মানে আর এন কি করে, নার্কোটিক চুরি করে, নিজে ইউজ করে। এখানে আপনি কি করবেন? এটা কি তাকে আর বোঝানোর কিছু আছে? এটা আপনি তাকে না বলে সরাসরি টেল সুপারভাইজার, কারণ এটা কি সম্পূর্ণ ইলিগাল। 2 নম্বরেরটা দেখেন, আর এন লিভিং উইথ বালজিং পকেট, সম্ভবত সাপ্লাই বা ড্রাগ চুরি করছে সে। তখন আপনি কি করবেন? টেল সুপারভাইজার। এখানে কোনো কনফিউশন নাই। ওকে, ইম্পর্টেন্ট এনক্লেক্স রুল হলো কি, ইলিগাল প্লাস পেশেন্ট ডেঞ্জারাস। যদি ইলিগাল কাজ পেশেন্ট হার্ম করতে পারে, ফার্স্ট হলো কনফ্রন্ট এন্ড স্টপ টাস্ক, আর দেন রিপোর্ট সুপারভাইজার। যদি ইলিগাল কাজ পেশেন্টের জন্য হার্ম হয়, তার সাথে কথা বলেন, টাস্কটা তার বন্ধ করে দেন, যে এটা তুমি এখন করো না। তারপরে আপনি করবেন কি, রিপোর্ট করবেন। এখন আপনি যদি সে পেশেন্টের জন্য হার্ম হয়ে যাবে, সে দেখলেন যে ভুল একটা ইনজেকশন নিয়ে গেছে, পেশেন্টকে দিয়ে দিচ্ছে, আপনি আগে গেছেন রিপোর্ট করতে, তাহলে তো হবে না। তাইলে আপনাকে প্রথমে আগে ওই কাজটাকে তা বন্ধ করে নিতে হবে, দেন আপনি সুপারভাইজারকে জানাবেন, ঠিক আছে? প্রথমে আপনি সুপারভাইজারের কাছে যাইতে যাইতে রুগীকে হার্ম করে ফেললো অলরেডি। যদি নার্স রং ব্লাড দিচ্ছে ইন্টেনশনালি, প্রথমে পেশেন্ট সেভ করবে, তারপর সুপারভাইজারকে রিপোর্ট করবে। মনে যেন থাকে, পাইলাম আর সুপারভাইজারের কাছে দৌড়ে গেলাম, তা কিন্তু হবে না। আগে পেশেন্টকে সেভ করতে হবে। স্টেপ 2, কেউ কি ইমিডিয়েট ডেঞ্জারে আছে কিনা, মানে পেশেন্ট, স্টাফ বা কোয়ার্কার। যদিও ফিজিক্যালি বা ফিজিওলজিক্যালি হার্ম হওয়ার রিস্ক থাকে, দেন কনফ্রন্ট ইমিডিয়েটলি এন্ড টেক ওভার। আগে তাকে বলতে হবে, বোঝাতে হবে। এটা হলো কখন, যদি কোনো আপনি কোনো স্টাফকে যদি দেখেন যে তার সে নিজে একটু খুব টেনশনে আছে, ফিজিক্যালি তার মানসিক অবস্থা ভালো নাই, বা একটা রিস্ক হয়ে যেতে পারে, তখন আপনি তাকে ইমিডিয়েটলি টেক ওভার করবেন। আর টেক এক্সাম্পল কি, এইড গিভিং পেরিনেটাল কেয়ার উইদাউট গ্লাভস। দেখলেন কি সে কি করলো, পেরিনেটাল কেয়ার করতে গেছে, কোনো গ্লাভস পরলো না। তার মানে কি ডেঞ্জারাস হলো না? আপনি মনে করলেন যে কি ইনফেকশন স্প্রেড করে দিতে পারে, কন্টামিনেশন হতে পারে। এখন আপনি তাকে কি কনফ্রন্ট ইমিডিয়েটলি, তাকে আগে সরাই দিবেন। এক্সাম্পল 2 কি, সার্জন কন্টামিনেটেড গ্লাভস। ওকে,
সার্জন কি করলো, স্টেল গ্লাভস ডার্টি হয়ে গেছে, সেটা দিয়ে সে কি করতেছে, সার্জিক্যাল ইনফেকশন কিউর করতেছে, আপনি সাথে সাথে তাকে এটা স্টপ করে দিবেন। ওকে, যে সার্জন হোক, এখানে কিন্তু সকল, নট অনলি নার্স, এখানে নার্স থাকতে পারে, সার্জন থাকতে পারে, এসিপি থাকতে পারে, দেন নার্সের লোয়াল এলপিএন ইউপি থাকতে পারে, যারাই করুক না কেন, আপনার দায়িত্ব আপনি যেটা দেখছেন সেটাকে রাইট ওয়েতে করানো। ওকে, ইম্পর্টেন্ট হলো কি, ইমিডিয়েট ডেঞ্জারাস, পরে কথা বলা যাবে না, ইমিডিয়েট স্টপ করতে হবে। কারণ এখন আপনি মনে করলেন সার্জন মানুষ, একটা আনস্টাইল গ্লাভস নিয়ে ড্রেসিং করতেছে, কেমনে আমি না করি, থাক করার পরে করবো। আরে ভাই, ড্রেসিং যদি করেই ফেলে, ক্যাথেটার যদি পরাই ফেলে, কন্টামিনেশন তো ছড়াই হলো, তারপর বললে আপনি কি করবেন, এই রুগীটা তো ক্ষতি হয়ে গেল, দেন করার আগে আপনাকে স্টপ করতে হবে। ওকে, 3 নম্বর রুল কি, শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ইলিগালিও না, ডেঞ্জারাসও না, শুধু কি সে আনপ্রফেশনালি বিহেভিয়ার করছে, তখন আপনি কি করবেন, তার সাথে টক লেটার, একটু পরে তার সাথে কথা বলে নেবেন। কারণ এটা কিন্তু তার বিহেভিয়ারের কথা, এখানে কিন্তু পেশেন্টের কোনো সেফটি, পেশেন্টের কোনো হার্ম এটা কিন্তু নাই। এখানে হলো কি, আপনি পেশেন্টের পরে ওই যে এটা করছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করছে, তার সাথে পরে কথা বলে নেবেন। যেমন আর এন অলওয়েজ সে exertion instead of exacerbation, মানে এই এক্সারস্পিরেশন বলতেছে সে, ইনস্টেড অফ এক্সারসারবেশনটাকে, তো এটা কিন্তু ডেঞ্জারাসও না, ইলিগালিও না, এটাকে কি টক লেটার প্রাইভেটলি আপনি তার সাথে কথা বলতে পারবেন, যেটা তো এরকমও হবে না, এটা এরকম হবে। এখন আসেন সেক্সুয়াল বিহেভিয়ার কোশ্চেন, ইফ টু পেশেন্ট আর হ্যাভিং সেক্স, কি করবে, ওই যেটা আমি একদিন আপনাদেরকে বলেছিলাম, না হয়তো অন্য ক্লাসে বলেছিলাম, এখানে হলো আপনি একটা নার্স হিসাবে আপনি দেখলেন যে আপনি রুম থেকে বের হয়ে যাওয়ার পরে তারা দুজন খুবই এটার সাথে রিলেটেড আছে, তখন আপনি কি করবেন, আপনি দরজাটাকে ওখানে আপনি কি চিল্লাফাল্লা করবেন না, ওখানে স্টপ করতে যাবেন না, ঠিক আছে, কারণ তার কি প্রাইভেসি লঙ্ঘন হবে তাদের। তখন আপনি কি করবেন, শাট অফ ডোর, দরজাটাকে বন্ধ করে দিবেন, এন্ড প্রোভাইড প্রাইভেসি, তাদের প্রাইভেসিটা দিবেন। কারণ কনসেন্সুয়াল অ্যাডাল্ট বিহেভিয়ার প্রাইভেসি মেনটেন করতে হবে। ইফ পেশেন্ট যদি মাস্টারবেশন করতে দেখেন, তখনও একই কাহিনী, আপনি তাকে কি করবেন, গিভ প্রাইভেসি দিবেন, লিভ রুম কোয়াইটলি, আপনি কুইকলি রুম থেকে আস্তে করে বের হয়ে যাবেন। শেম করা যাবে না, এখানে কোনো আপনি শেম বা গিলটি ফিল, লজ্জা পাচ্ছেন এরকম কিছু করা যাবে না, আপনি আপনার মতো করে তাকে প্রাইভেসি দিয়ে আপনি রুম থেকে বের হয়ে যাবেন। এখন আসেন অর্গান লোকেটেড কোশ্চেন, এনক্লেক্সের পিকচারে যদি অর্গান আইডেন্টিফাই করতে বলতে পারে, অনেকে আছে অর্গান আইডেন্টিফাই করতে বলে অনেক কোশ্চেনে, ওই অর্গানের জেনারেল এরিয়া ক্লিক করতে হবে। ইম্পর্টেন্ট অর্গান টু নো, যেমন ব্রেন হেডের ভিতরে, লাং চেস্টের দুই পাশে, হার্ট চেস্টের লেফট কর্নারে, লিভার রাইট আপার অ্যাবডোমেন, যদি অর্গান আপনাকে সিলেক্ট করতে বলে আপনাকে তো জানতে হবে কোনটা কোন সাইডে থাকে, স্টোমাক লেফট আপার অ্যাবডোমেন, প্যানক্রিয়াস স্টোমাকের পিছনে, তার মানে লেফট আপার অ্যাবডোমেন, কিডনি ব্যাক সাইড পোস্টেরিয়র অ্যাবডোমেন, ব্রেন লোব ফাংশন, ব্রেনের কি লোব, ফ্রন্টাল লোবের ফাংশন কি, পার্সোনালিটি, জাজমেন্ট, স্পিচ, মুভমেন্ট, মেমোরি হলো কি, ফ্রন্ট হলো কি, ফিউচার থিঙ্কিং, পার্শিয়াল লোবে কি করে ফাংশন, সেন্সেশন, টাচ, টেম্পারেচার, আর টেম্পোরারি লোব কি, যে আমাদের কানের উপরে থাকে, হিয়ারিং প্লাস মেমোরি সে দেখে, আর অক্সিপিটাল লোব হলো কি, অলওয়েজ ভিশনের সমস্যা হবে, মেমোরি কি, অক্সিপিটাল কি, অপটিক, হ্যাঁ অপটিক দিয়ে মনে রাখবেন। হ্যাট ভালভ অসকালটেশন, হার্ট ভালভ অসকালটেশনে কি হবে, হার্ট সাউন্ড শোনার জায়গা খুব ইম্পর্টেন্ট, মেমোরি ট্রিক্স, এ পেট এম, ঠিক আছে, এতে কি, অ্যাওটিক ভালভ, লোকেশন হার্ট ভালভ শোনার লোকেশন, অ্যাওটিক ভালভ কি, লোকেশন হলো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, উপর থেকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে ধরবেন, রাইট স্টার্নাম বর্ডারে। ওকে, এটা হলো তখন আপনি অ্যাওটিক ভালভ পাবেন। পালমোনারি ভালভের লোকেশন কোথায়, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস লেফট স্টার্নামে, আর ইপস পয়েন্ট কোথায়, থার্ড ইন্টারকোস্টাল স্পেস লেফট স্টার্নাম বর্ডারে। টিতে কি, ট্রাইকাসপিড ভালভ, লোকেশন হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস লেফট স্টার্নাম বর্ডারে। মাইটাল ভালভ ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে। ইম্পর্টেন্ট নোট, অ্যাপ্লিকাল পালস অলওয়েজ কোথায় দেখতে হয়, এই ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মানে মাইটাল এরিয়াতে। ইজি ভিজুয়ালাইজেশনটা কি, রাইট আপার চেস্ট অ্যাওটিক, লেফট আপার চেস্ট হলো কি পালমোনিক, আর লোয়ার লেফট চেস্ট কি ট্রাইকাসপিড থাকে, অ্যাপেক্স এন্ড লেফট নিপল হলো কি মাইটালে থাকে। পালস লোকেশনটা আমরা দেখি, আমাদের কোথায় কোথায় পালস দেখি আমরা, ক্যারোটিড দেখি নেকে, ব্রাকিয়াল দেখি ইনার এলবোতে,
বিপি মেজার করি বা ইনফ্যান্টের পালস আমরা ব্র্যাকিয়ালে দেখি। ওকে, রেডিয়াল পালস হলো কি রিস্টে বা থাম্বের সাইডে, ফিমোরাল তো গ্রোইনে, পপ্লিটিয়াল পালস কি বিহাইন্ড নি এর পিছনে, পপ্লিটিয়াল হলো বিহাইন্ড নি, পোস্টেরিয়র টিবিয়া পালস হলো বিহাইন্ড মিডিয়াম অ্যাঙ্কেল, আর ডরসাল পেডাল পালস হলো টপ অফ ফুট, একদম ফুটের উপরে, যেটা আমরা ডিবিটি তে পিএডি পিভিডি তে দেখে থাকি। ওকে, গেজিং স্ট্র্যাটেজি। এখন আসুন গেজিং স্ট্র্যাটেজি এটা কি। সবাই এনক্লেক্স এক্সামে কোনো না কোনো সময় গেস করে, কারণ সব অ্যান্সার যে রাইট হবে, সবকিছু যে তার কমন পড়বে এমন তো না, কিন্তু ব্লাইন্ডিং গেস না করে স্মার্টলি গেস করলে অনেক অ্যান্সার ঠিক হতে পারে। ঠিক আছে, সেটা কি, এই স্ট্র্যাটেজি ইউজ করবে কখন, সব অপশন কনফিউজ যখন লাগতেছে, যে চারটার মধ্যে চারটেই কনফিউশন লাগতেছে আমি যে কোনটা দিমু, তখন আপনি গেজিং স্ট্র্যাটেজিটা ইউজ করবেন। অ্যান্সার বুঝতে পারো না, স্টাক হয়ে যাওয়া, প্রথমে কি সাইকেটিক নার্সিং গেজিং স্ট্র্যাটেজি। প্রথম সাইকেটিক কোশ্চেন আসলে কি করবেন, যদি সাইকো পেশেন্ট বুঝতে না পারে, কোশ্চেন বুঝতে না পারো, সাধারণত এই ধরনের অ্যান্সার সেভ হয়, যেমন স্টেবল ট্রু রিলেশনশিপ, আই উইল এক্সামিন মাই ফিলিং, এরকম যদি থাকে এগুলা কি, এগুলা রাইট অ্যান্সার হয়। কারণ সাইকো নার্সে ট্রাস্ট বিল্ড আপ করা খুব ইম্পর্টেন্ট, আর হলো কি কাউন্টার ট্রান্সফারেন্স অ্যাভয়েড করতে হবে, যে কাউন্টারিং কোনো কথাবার্তা বলা যাবে না। তো ট্রু রিলেশনশিপ, আই উইল এক্সামিন মাই ফিলিং, এগুলা হলে এগুলা রাইট হতে পারে। যখন একদম কনফিউশন হয়ে যাবেন গেস করবে, তখন এরকম অ্যান্সারটা দিবেন, কোথায়, সাইকোর ক্ষেত্রে। এখন আসেন কাউন্টার ট্রান্সফারেন্স কি, নার্স যখন নিজের ফিলিং পেশেন্টের উপর প্রজেক্ট করে, এক্সাম্পল পেশেন্ট নার্সের অ্যাবিউজ কি অ্যাবিউসিভ বাবার মতো লাগে, এরকম পেশেন্টের নার্স বাবার মতো লাগে, তাই নার্স পেশেন্টের সাথে রুড বিহেভিয়ার করে, কিন্তু এইটা করা যাবে না, যে তার বাবার মতো, তার অ্যাবিউসিভ বাবার মতো লাগলে তার সমস্যা কি, না রুগীর সমস্যা কি, এটা হলো কাউন্টার ট্রান্সফারেন্স, এটা কখনোই করা যাবে না। ঠিক আছে, যে নিজের ফিলিং পেশেন্টের উপরে প্রজেক্ট করা যাবে না, তাই নার্স শুড এক্সামিন ওন ফিলিং, সবসময় নিজের ফিলিং দিয়ে কাজ করতে হবে। 2 নম্বরে নিউট্রিশন গেজিং কিভাবে করবেন, বেস্ট চোকিং মেথড, বেকড সবসময় ভালো, কোন সবসময় কি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড সমোসা, সিঙ্গারা যা আছে এগুলা সব কি খারাপ। ঠিক আছে, সবসময় বেকড করাটা ভালো, আপনার কোনো কিছু ফ্রাইড থাকলে সেটাকে আপনি কি এলিমিনেশন করে দিতে পারেন, বেকড চিকেন না থাকলে ফিশ, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। অ্যাভয়েড সবসময় সেলফিশ, সেলফিশ গুলা কি শিরিম্প, লোবেস্টার, ক্রাব, ওই যতগুলো আমরা যেগুলা মুসলমানরা খাই না, ঠিক আছে, লোবেস্টার টোবেস্টার এগুলা যেগুলো আমরা খাই না, এগুলা হলো কি সবসময় সেলফিশে অলওয়েজ কি থাকে, কোলেস্টেরল বেশি থাকে। তো এটাকে আমরা কি করব, অ্যাভয়েড করে দিব, যদি ফিশের কোনো কিছু আসে এই সেলফিশ গুলো আমরা অ্যাভয়েড করব। ডোন্ট মিক্স মেডিকেশন উইথ কিডস ফুড, পারমিশন ছাড়া না, কারণ কোন মেডিকেশন ফুডের সাথে মিক্স করে খাওয়ানো যাবে না, চাইল্ড রিফিউজ করতে পারে, ট্রাস্ট ইস্যু হতে পারে, কারণ চাইল্ড তখন কি পরের বার আর আপনাকে বিশ্বাস করবে না, যে সে একটু তখন আমাকে মেডিসিন ওষুধের ফুডের সাথে মিলিয়ে খাওয়াই দিছে, এটা আপনি করতে পারবেন না পারমিশন ছাড়া, পেশেন্টের পারমিশন নিয়ে বাচ্চাদের তারপর আপনি মেডিকেশন খাওয়াবেন। আমরা যেটা করি ফুডের সাথে মিলিয়ে খাওয়াই, এটা করা যাবে না। টোডলার হলো কি ফিঙ্গার ফুড, টোডলারদের সবসময় কি রান অ্যারাউন্ড করে খায়, তাই ফিঙ্গার ফুড দিবেন টোডলারদের, এক্সাম্পল ফ্রাইড টোফু কার্ব বা হট ডগ পিসেস এরকম করে দিবেন। আর প্রি স্কুল যারা লিভ দেম অ্যালং, ঠিক আছে, তো তারা কি করে, প্রি স্কুল অ্যাপেটাইট কমে যায়, এক মিল স্কিপ করলেও নর্মাল হতে পারে, যে মিল একটা স্কিপ করছে সমস্যা নাই, তো এটার জন্য আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর ফার্মাকোলজিক্যাল গেস কিভাবে করবেন, মেডিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, সাইড ইফেক্ট মেমোরাইজ করো, ডোজ মেমোরাইজ করার কোনো দরকার নাই। এখানে একটা মেডিকেশন বিটা ব্লকার, আমি এটাতে যে কিভাবে দিব, কোন ডোজে দিব, এটা মেমোরাইজ আমার এখন দরকার নেই, এটার সাইড ইফেক্ট কি হতে পারে, হার্ট রেট কমে যেতে পারে, বিপি কমে যেতে পারে, আমি এটা মেমোরাইজ করতে হবে, হ্যাঁ, যে কোন এটার সাইড ইফেক্টটা কি হতে পারে। ইফ ইউ নো ড্রাগ সিস্টেম বাট নট সাইড ইফেক্ট, সেম বডি সিস্টেম সাইড ইফেক্ট চুজ করো, যে এটা কোন জায়গার কি সাইড এফেক্ট হতে পারে এভাবে চুজ করো মনে না থাকলে। যেমন জিআই ড্রাগ, জিআই তে কি হতে পারে,
ড্রাউজিনেস, টেকিকার্ডিয়া, ডায়রিয়া, তখন আমি কি করব? পিক ডায়রিয়া, কারণ জিআইতে ডায়রিয়া ইফেক্টটা বেশি হয়। কার্ডিয়াকে কি হতে পারে? টেকিকার্ডিয়া হতে পারে। সিএনএস ড্রাগে কি হতে পারে? ড্রাইজোনেস হতে পারে। ইফ ইউ নো নাথিং অ্যাবাউট ড্রাগ, যে কোনো কিছুই নাই, তখন ইপার ওরাল মেডিকেশন, পিক জিআই সাইড ইফেক্ট, যেমন নয়শিয়া, বমিটিং, ডায়রিয়া, কারণ ওরাল মেডিকেশন অনেক সময় কি জিআইটাকে আপসেট করে, এই জন্য জিআইটাকে আগে প্রায়োরিটি আপনি মনে রাখবেন। নেভার টেল চাইল্ড মেডিসিন ইজ ক্যান্ডি, এইভাবে পেশেন্টকে মিথ্যা কথা বলা যাবে না, কারণ চাইল্ড কি ওভারডোজ ক্যান্ডি কইছেন, সে এটারে বারবার খেতে পারে। ঠিক আছে, এই জন্য বাচ্চাদেরকে নেভার টেল, মিথ্যা কথা কখনোই বলবেন না। অবস্ট্রাকটিভ গ্যাস কি করবেন? অবস্ট্রাকটিভে টোটালি কনফিউজ হও, তখন কি চেক ফিটাল হার্ট রেট, অবশ্যই এখানে কি ফিটাল হার্ট রেট দেখাটা ম্যান্ডেটরি, কারণ ফিটাস প্রায়োরিটি অনেক অবস্ট্রাকটিভ কোশ্চেনে থাকে। কারণ এখানে সবসময় অবস্ট্রাকটিভ কোশ্চেন গুলোতে আপনি ফিটাস প্রায়োরিটি ডে পাবেন। আর মেডিকেশন সার্জিক্যালি গেস করবেন কি? ফার্স্ট থিং টু অ্যাসেস লেভেল অফ কনসাসনেস তার ঠিক আছে কিনা, এটা আগে দেখবেন। এক্সাম্পল, পেশেন্ট ফ্লোরে পড়ে আছে, ফার্স্টে কি স্যার আর ইউ ওকে, মানে এলওসি আপনি চেক করলেন, তারপর এবিসি দেখলেন। ফার্স্ট থিং ডু স্টেবল এয়ারওয়ে, প্রথমে আপনি কি করবেন? এয়ারওয়েটা স্টেবল করবেন। পেডিয়াট্রিক গেজ কি? গোল্ডেন রুল, নরমাল, ওল্ডার, ইজিয়ার। তাহলে কি এখানে হলো রুল 1, হোয়েন ইজ ডাউট, যদি ডাউট হয় কল ইট নরমাল, যেটা কি নরমাল কিনা। এক্সাম্পল, 6 year old ক্যান নট রিড ওয়েল, গিভ মোর টাইম, তাকে কি আপনি, সে তো ঠিকভাবে খুব অল্প টাইমের মধ্যে 6 বছরের বাচ্চা সবকিছু পড়তে পারবে না, কারণ সবকিছু তার ডেভেলপ করে না, কারণ সব চাইল্ড একই স্পিডে ডেভেলপ করে না, তো তাকে কি একটু মোর টাইম দিবেন পড়ার জন্য। রুল 2 কি? পিক ওল্ডার এজ, যেমন ওয়াকিং 12 month, 14 month, ঠিক আছে, দুটাই পসিবল। পিক হলো কি 14 month, কারণ মোর টাইম দেওয়া সেভ, যে আপনি মনে করেন যে কোন এজের বাচ্চা হাঁটাহাঁটি করতে পারে, আমি জানি 12 মাসের বাচ্চা হাঁটতে পারে, কিন্তু আমি সেভের জন্য যদি ওখানে 14 মাস দেখি, তার মানে এখানে কোনো কনফিউশন নাই, এটা হতে হবে অ্যান্সার। কারণ যদি আপনার এটা হলো লাস্ট, যে 14 মাসে সে হাঁটবেই, 12 মাসে না হাঁটতে পারলো, সে 14 মাসে হাঁটবেই, তো এখানে আমি 14 মাস দিয়ে দিলাম। রুল 3 কি? পিক ইজিয়ার টাস্ক, 6 month রোল ওভার করে, সিট আনরেসপন্সিভ করে, তো আমি জানি এখানে কি 6 মাসে কি সে ঘোরাঘুরি করে, তাই না, মাথাটা এদিক থেকে পাছাটা এদিক থেকে ওদিক ঘোরাতে পারে, উপর হতে পারে, তো এটা হলো 6 মান্থে রোল ওভার করে, এটা হলো ইজিলি মাইলস্টোন। ইম্পর্টেন্ট কনসেপ্ট, এনকেলেক্স গ্রোথ ডেভেলপমেন্টের দুইটা অ্যান্সার প্রায় কারেক্ট মনে হবে, গ্রোথ এবং ডেভেলপমেন্টের দুইটা অ্যান্সার কারেক্ট, যেমন তখন চুজ করবেন নরমাল, ওল্ডার, ইজিয়ার, এই যে উপরে যে 3টা ট্রিক্স এইভাবে চুজ করে নেবেন। জেনারেল গেস স্কিলটা কিভাবে করবেন? রুল আউট, অ্যাবসলিউট, অ্যাভয়েড করবেন, অলওয়েজ, একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার ইয়েতেও শাটা কোশ্চেনে, হ্যাঁ, বিশেষ করে শাটা কোশ্চেন গুলাতে আপনি এগুলো এলিমিনেশন করবেন। দেখা থাকছে না কেন এখানে? অলওয়েজ, নেভার, অল, নান, হ্যাঁ, এগুলা কি? এগুলাকে সবসময় অ্যাভয়েড করতে হবে। কোন কোশ্চেনে যদি দেখেন যে অলওয়েজ লেখা আছে, এটা অ্যান্সার হবে না। কোন কোশ্চেনে নেভার লেখা আছে, অ্যান্সার হবে না। কোন কোশ্চেনে অল লেখা আছে, অ্যান্সার হবে না। কোন কোশ্চেনে নান আছে, অ্যান্সার হবে না। আপনার 7টা কোশ্চেনে তো এলিমিনেশন করতে হয়, আপনি এইভাবে ধরে ধরে এলিমিনেশন করবেন, যে এগুলা যদি লেখা থাকে এগুলা কখনোই অ্যান্সার হবে না। ওকে, এক্সপেক্টেড নন ফ্যাক্টস, এক্সপেক্টেড নন ফ্যাক্টস কি? এটাতে হলো, ম্যাডাম আগের বিষয়ে একটা এক্সাম্পল দেখাবেন প্লিজ। বুঝি নাই। ম্যাডাম একটা এক্সাম্পল দিয়ে দেখাবেন, এই যে আচ্ছা আগেরটা দেখি আগেরটা। নিচে আসছে কিনা, এই যে এটা। জি আচ্ছা, এটা আমি আপনাদের কোশ্চেনের মধ্যে দিয়ে দিব না। এক্সপেক্টেড নন ফ্যাক্টস, এই 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 আজকের যে পরীক্ষাটা দিবেন ওইটার মধ্যে পাবেন। এক্সপেক্টেড নন ফ্যাক্টস কি? এক্সাম্পল, নেভার পুশ পটাশিয়াম আইবি, কখনোই আপনি আইবিতে পটাশিয়াম পুশ করবেন না, এটা অ্যাবসলিউটলি বাট ট্রু, একদম একদম, এটা কি দিলে সাথে সাথে রোগীর দেখবেন যে খারাপ অবস্থা হয়ে যায়। অ্যাভয়েড সিমিলার অ্যান্সার, দুইটা অ্যান্সার সেম মিনিং দেয়, তাহলে ইউজুয়ালি দুটোর কোনোটাই কারেক্ট হবে না। একটা জিনিস আপনাকে কি বুঝাই, আপনার এখানে 1 2 3 4 5 5টা আসছে কোশ্চেন, এখন আপনাকে এখানে এলিমিনেশন করতে হবে। আপনি যদি দেখেন যে একই রকম লেখা দুইটা আছে, মানে একটু উল্টানো পুল্টানো, তখন আপনি কি করবেন? এটা একটাও
অ্যান্সার হবে না, কখনোই একই মিনিং এর অ্যান্সার হয় না। যেমন ইনক্রেজ বাউল সাউন্ড, আবার কি বর্বরিজম, দুইটা একই না? বাউল সাউন্ডটা বাড়ছে মানে কি তার পেটের মধ্যে বুটুস বাটুস করতেছে, তো দুইটা একই কথা। তো এটা আপনি সবসময় আগে কি এলিমিনেশন করে দিবেন। একই জিনিস অ্যানাদার অপশন দেখো, তো আর অন্য কোনো অপশন আছে কিনা এটা দেখতে হবে। অপোজিট অ্যান্সার ট্রিক্স কি, দুইটা অ্যান্সার অপোজিট হয়, যেমন ইনক্রেজ ফ্লুইড, রেস্ট্রিক্টিভ ফ্লুইড, ইউজুয়ালি ওয়ান ইজ কারেক্ট, এখান থেকে যে কোনো একটা কারেক্ট হতে পারে, কিন্তু আমার একই রকম হয়েছে সেটা আমার কখনোই কারেক্ট হবে না। ওকে, এখন আসেন আমব্রেলা স্ট্র্যাটেজি। আমব্রেলা কি, মাল্টিপল কারেক্ট অ্যান্সার পাও, সবচেয়ে ব্রড গ্লোবাল অ্যান্সার চুজ করো, যেমন ইউজ সেফ, ইউজ বডি মেকানিজম, ইউজ সেফটি অ্যান্ড বডি মেকানিজম। হ্যাঁ, এই অপশনগুলো হলো কি পিক গ্লোবাল অ্যান্সার, ইউজ সেফ অ্যান্ড বডি মেকানিজম, এটা আমাকে প্রায়োরিটি দিতে হবে। সেফ অ্যান্ড বডি মেকানিজম দুইটাই আমার জন্য দরকার। কি ব্যাপার, আমার এটা আসতেছে না এখন, আমার কি নেটে সমস্যা করছে? কি হলো হঠাৎ করে, ব্যাকেও যাচ্ছে না? আচ্ছা, আমি একটু দেখতেছি। কাটেও না, কিছু হয়ও না, কি ব্যাপার? আপু অফ করে অন করেন না হয়, অফ করে অন করলে তো তোমরা সবাই চলে যাবা। আমরা আবার আসবো। দাঁড়া, আমি একটু দেখতেছি, তাহলে আমি অন্য অন্য সিস্টেমে একটু অন করার চেষ্টা করি, সমস্যা নাই। এমপিডি 1, তাই না? 1 এর কয় নাম্বার ক্লাস করাচ্ছি? 33। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে আমি এখন যেটা করলাম? দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি এটা থেকে তাহলে শেষ করে দিই, আছেই মনে হয় অল্প একটু। ডাউনলোড দিয়ে নিই। ও, এখন তো আসছে এটা, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, এখন আমরা দেখবো ওয়ার্ডস কনসিকুয়েন্ট গেম। এটা কি, এখানে প্রায়োরিটি কোশ্চেনে ইউজ করে, এটা হলো যে যে আমি কোনটাকে প্রায়োরিটি দিব, কোনটা অ্যান্সার হতে পারে, সেখানে আপনি এটা এগুলো হলো কি সবগুলো আমরা কিন্তু গেস করার স্ট্র্যাটেজি করতেছি। নিজেকে জিজ্ঞেস করো এটা না করলে সবচেয়ে খারাপ কি হবে, কনসিকুয়েন্স সবচেয়ে ডেঞ্জারাস, সেটাই হলো প্রায়োরিটি। যেমন সুইসাইডাল পেশেন্ট, আপনি এখন একটা সুইসাইডাল পেশেন্ট, আপনি নিজে নিজে চিন্তা করেন, যদি আমি এটাকে চুজ না করি, এটাকে আমি পরে ট্রিটমেন্ট করি, কি হতে পারে? রোগীটা সুইসাইড করে মারা যাবে, এটাই তো, সুইসাইড করবে। তাহলে হুইচ ইজ ওটস, নট ট্যানকোয়াইটাইজার, নট ওরিয়েন্টেড, নো সুইসাইড প্রিকশন, নো ইন্ট্রোডিউস টু স্টাফ। আর কনসিকুয়েন্স কি, এজিটেশন, কনফিউশন, ডেট, লনলি। সবসময় ডেট সবচেয়ে কি খারাপ, ঠিক আছে? এটা সবচেয়ে কি সুইসাইডাল যদি কোনো কিছু আপনি থট পান, কনসিকুয়েন্স পান, সেগুলো হলো আপনি এখানে এটা কি আপনি প্রায়োরিটি দিবেন। সুইসাইড পারকিউটেনাস হাইলি প্রায়োরিটি। সুইসাইড পাইলে কোনো কথা নাই, আপনি আর কোনো দিকে তাকাবেন না। সরাসরি সুইসাইড লেখা নাও থাকতে পারে, সে বলতে পারে যে আমি আমার নিজেকে হার্ম করে ফেলবো, তার মানে কি আপনি সেটাই প্রায়োরিটি দিবেন, তার সাথে থাকবেন, সেটা কি আপনি অ্যান্সার হিসেবে নেবেন। স্টাক বিটুইন what cannot display the request font, stuck between two answer, go back and read question, মানে আপনি কি করবেন, যে আপনি আবার কোশ্চেনটা পড়বেন। একটা দেখলেন যে
দুইটা অ্যান্সার হতে পারে, বা আমার কাছে কনফিউশন লাগছে, আপনি গো ব্যাক হবেন এবং কি রিড করবেন কোশ্চেনটাকে। সাধারণত কিওয়ার্ড মিস হয়েছে কিনা এটা আবার দেখবেন। ফার্স্ট অপশন চাইলো নাকি বেস্ট অপশন চাইলো নাকি প্রায়োরিটি চাইলো নাকি আনস্টেবল আছে, এটা আপনি দেখবেন। ভালোই তো ঝামেলা করতেছে রে ভাই আমার এটা। আচ্ছা, তাহলে এখানে আপনি এটা দেখবেন যে কি মিস হয়েছে, কি কিওয়ার্ড মিস হয়েছে কিনা, কোশ্চেনটা আবার পড়বেন। আপনার কাছে কনফিউশন লাগছে, আপনি স্টাক হয়ে গেছেন যে আল্লাহ আমি কি কি পড়লাম, আমার মাথার উপর দিয়ে গেল, কোশ্চেনে কি চাইলাম আমি তো কিছুই বুঝতে পারলাম না, আবার রিড করেন আপনি, করে আপনি ওখান থেকে কিওয়ার্ড খুঁজে বের করেন। সেখানে ফার্স্ট অপশন, বেস্ট অপশন, প্রায়োরিটি, আনস্টেবল, এক্সপেক্টেড এসব মিস হয়েছে কিনা এটাকে দেখবেন। 10 নম্বর হলো কি সি সেম স্টেট রুল। এটা কি, যখন কিছুই কাজ করে না দেখো কোন কোন অ্যান্সার অন্যগুলো থেকে ডিফারেন্ট। এটা হলো কি লাস্ট অপশন আপনার। আপনি এক মিনিট একটু পানি খেয়ে নিই। ওকে, আপনি দেখলেন যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তো অ্যান্সার গুলো কোনটা সবচেয়ে বেশি ডিফারেন্ট। অনেক সময় ইউনিক যেটা সেটা অ্যান্সার হয়। এটা কখন করবেন, যখন আপনার মাথায় কোনো কাজ করছে না, কখন কোনো কিছু মনে পড়ছে না, উপরের এই স্ট্র্যাটেজি গুলো আপনি ফলো করলেন, কিছুই আপনার মাথায় আসছে না, তখন আপনি দেখবেন যে ইউনিক অ্যান্সার কোনটা যেটা অন্যগুলোর সাথে মিলে না, ওইটাকে আপনি দাগাবেন। ডোন্ট অ্যান্সার ফ্রম ইগনোর। ড্রাগ না চিনলেও প্যানিক হওয়া যাবে না। কারণ এমন আমি জানি এমিকেসিন আপনি জানেন না, যেমন কোশ্চেনে আছে এমিকেসিন, এটা আপনি বুঝতে পারছেন না কি। যখন কোশ্চেনে পিগিব্যাক মেডিকেশন, পিগিব্যাক কি তুমি জানো? পিগিব্যাক নিডস ইনফিউশন পাম্প, মানে আমার একটা বড় স্যালাইনের পাশাপাশি যদি আমি কোনো সাব স্যালাইন গুলা দিয়ে থাকি, অ্যান্টিবায়োটিক গুলা দিয়ে থাকি ঝুলাই, সেটাকে আমরা পিগিব্যাক বলি। তাহলে কমন সেন্স ইউজ করো, এনক্লেক শুধু মেমোরাইজ না, সেফটি, লজিক, কমন সেন্স এগুলা খুবই ইম্পর্টেন্ট। যে আমি তখন কি অ্যামোক্সিসিলিনটা আমি তখন ভাববো যে এটা কি পিগি ব্যাগে দিতে হবে, এটা সাইড স্যালাইন হিসেবে ইউজ করা হয়, তখন এটা মাথায় নিতে হবে। হি এক্সপেকটেশন ইউ শুড নট হ্যাভ, এক্সপেকটেশন 1 এটা করা যাবে না। আই উইল ফিনিশ এট মিনিমাম কোশ্চেন, মানে ভুল এক্সপেকটেশন। এনক্লেক্স কি, আপনি ভাবতেছেন কি আমি ফিনিশ করে দিছি, অল্প কটা কোশ্চেন আমার জন্য আসবে আমি আশা করি, কিন্তু আপনি এটা আশা করতে পারেন না। কারণ কম্পিউটার অ্যাডাপটিভ, মোর কোশ্চেন আসলেই যে আপনি মনে করবেন যে আপনি ফেল, না। কারণ তুমি এখনো কিন্তু গেমের মধ্যে আছো। যদি 85টা কোশ্চেনের উপরে তোমাকে নিয়ে যায়, তখন বুঝতে হবে যে এটা কি আমাকে গেমের মধ্যে রাখছে, আমি 50% পাস 50% ফেলের মধ্যে আছি। তার মানে আমাকে ওভার কনসেন্ট্রেশন দিয়ে, আরো বেশি কনসেন্ট্রেশন দিয়ে আমাকে অ্যান্সার কোশ্চেন গুলার অ্যান্সার দিতে হবে। কারণ আমি কিন্তু এখন আমাকে কিন্তু তারা আরো বেশি যাচাই করবে, আপনাকে ফেল করানোর জন্য না। এনক্লেক্স সবসময় চায় আপনি কিভাবে পাস করবেন সেটা। সো আপনাকে এখানে অবশ্যই আপনার এক্সপেকটেশনটা ভুল হবে না যে আমাকে বেশি কোশ্চেন দিছে, ফিনিশ হইলো না, আমাকে আরো বেশি কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ আমি মনে হয় ফেল। এই 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 কারণে হয় কি জানেন, আমরা বেশি 85টার পরে কোশ্চেন গেলে ফেল করি। কারণ ওই আমি খুব বেশি, তখন হয় কি সবার ক্ষেত্রে অনেক বেশি কনফিউশন হয়ে যায়, হ্যাঁ আমার আরো কোশ্চেন দিছে তার মানে আমি ফেল, আমি যা লিখছি আমি যা পারছি তা হয় না। আরে যা পারছেন তা যদি, যা করছেন এতক্ষণ তা যদি না হইতো, আপনার কম্পিউটার অলরেডি শাট অফ হয়ে যেত, তার মানে আপনাকে দিয়ে কাজ হবে না। আপনি যখন পারছেন বিদায় আপনাকে কি করছে, সে আপনাকে আরো কোশ্চেন দিচ্ছে, হয়তো আপনাকে দুই একটা জিনিস আপনার থেকে তারা আরো জানতে চাচ্ছে যেটা আপনার জন্য ফুলফিল হয়নি, তো সেই ধরনের কোশ্চেন গুলো তারা দিচ্ছে। তখন আরো বেশি এনার্জেটিক হয়ে আরো বেশি আপনি ইয়ে করে আপনি অ্যান্সার গুলা ভালোভাবে দিবেন। আর একটা এক্সপেকটেশন কি, আই মাস্ট নো এভরিথিং। আপনি কখনোই এটা করবেন না যে আমি সবকিছু জানি, কারণ একজন মানুষ সবকিছু জানা এটা ইম্পসিবল। কারণ কোন কোন কোশ্চেন আছে যেগুলা গেস করে অ্যান্সার দিতে হয়, সবকিছু যে আমি জেনে দিয়ে আসছি এটা যে বলবে সে মানুষ না, সে এলিয়েন। ঠিক আছে, তো এটা আমি কখনোই বলবো না যে আমি সবকিছু জানি, কারণ একটা মানুষ সবকিছু জানতে পারে না। এক্সপেকটেশন 3 কি, এভরিথিং উইল বি পারফেক্ট, না এটা কখনোই হতে পারে না।
যে সবকিছু পারফেক্ট হবে, এটা আপনি আশাই করতে পারেন না। আপনার চিন্তা থাকবে আপনি যেখানে আপনি সিটটা পড়ছে, আপনার সিটটা ভালো না, চেয়ারটা নড়ে, চেয়ারটা বসে আপনি কমফোর্ট ফিল করতে পারছেন না, আপনার অনেক নার্ভাসনেস লাগতেছে, আপনার ওখানে যাইয়া তাদের বিহেভিয়ার আপনার ভালো লাগলো না। তো তবুও কি আপনাকে এগুলা নিয়ে টেনশন করতে হবে না, যা গেছে গেছে, সিট তো একটা পাইছি, আরে ভাই ভাঙ্গা হোক আর ভালো হোক, বসে আমার কাজ হলো কি আমাকে এক্সাম দিতে হবে, তা আমি কামলি এক্সামটা দিব, ঠিক আছে, যাতে আমার আল্লাহর রহমতে আল্লাহ যেন আমাকে পাসটা করায়, আমি আমার ড্রিমে চলে যেতে পারি। এই পর্যন্তই শেষ। থ্যাংক ইউ সো মাচ। কোনো ডাউট, কোনো কোশ্চেন, বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে বলতে পারেন। না আপু, আজকের ক্লাস অনেক ভালো লাগছে। হ্যাঁ, আজকের ক্লাসটা দিয়ে পরীক্ষা পাস করাটা একদম সম্ভব, ঠিক আছে, কারণ এই এখন ক্লাসটা মনে হচ্ছে যে পরীক্ষাতে বসে আলহামদুলিল্লাহ, তুমি যে সাহস পাইছো আমি অনেক খুশি হয়েছি। সবসময় ভীতু, সবসময় ভয় পাও, খুব ভালো। আপু আজকে মাস্টার ক্লাস হয়েছে একদম। থ্যাংক ইউ। কারণ এই ক্লাসগুলো একটু শেষের দিকে নিতে হয়, কারণ আমি যদি এই ক্লাসটা আগে নিতাম তখন তোমার কিছু সিস্টেম না শেষ করলে তুমি বুঝতে পারতা না কি কয় না কয়। এই জন্য সিস্টেম গুলো একটু শেষ করে এই ক্লাসটা নিলে সবচেয়ে বেশি ভালো। আর এটা এই প্রায়োরিটি শিটটাকে এমন ভাবে পড়বে যে কোনটা আমার, কোন রুলটা ফলো করতে হবে, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, এটা পড়লে দেখবা ইনশাল্লাহ তোমার পাশ কেউ ঠেকাতে পারবে না। তোমার যা কনফিউশন হোক, তুমি 3 ফিল্টারিং রুলের বাইরে যাবাই না, ঠিক আছে, ওই রুলটা তোমার মাথায় রেখে তুমি কোশ্চেনের অ্যান্সার দিবা, যে কোনটা একুইট ক্রনিক, আর একটা ছিল অ্যাকচুয়াল পোটেনশিয়াল, আর একটা ছিল স্টেবল আনস্টেবল। তো এইগুলা দেখে তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এবিসি, আর একটা ছিল এবিসি। আর কারো কোনো কথা? মৌসুমী আপু ক্লাস কি প্রথম থেকে করছেন? হ্যাঁ, আজকে প্রথম থেকেই ছিলাম। ও যাক, তো খুব ভালো হয়েছে। তো এগুলো একটু ভালো করে আমরা পড়ে নিব, পড়লে ইনশাল্লাহ আমাদের আর অসুবিধা হবে না, ঠিক আছে। এই লাভলি আক্তার, এ আপু তিথির দেরি আছে। কেন তিথি দোয়া দেরি করো সবার জন্য। দেওয়ার কথা? আপনার দেখছি না। তিথি তুমি কেন পরীক্ষা দিচ্ছ না? দোয়া করেন সবার জন্য, সবার জন্য দিয়ে ফেলে। আর শাহনাজ তুমি কি ইভ্যালুয়েশন করছো? তিথি হ্যাঁ তারপর যাই। সেটাই। মৌসুমী আপু কি বলছে তিথি, আগে শেষ হোক তারপর যাবে ইনশাল্লাহ। কি শেষ হবে? শাহনাজ আমার ক্লাস। ও শাহনাজ তোমার কি ইভ্যালুয়েশন হয়েছে? ইভ্যালুয়েশনের জন্য একটা নিউজ হলো। আপু আমার ইভ্যালুয়েশন আপু ওই 2F 3F হচ্ছে কাউন্সিলে দিয়ে আসছি আপু, আর 1F এখনো কিছু করিনি 2F 3F কোথায় দিয়ে আসছো? আপু। কাউন্সিলে, বিএনএমসিতে। তুমি কি ঢাকার স্টুডেন্ট? না, আমি হচ্ছে সিলেট নার্সিং কলেজ, কিন্তু আমরা যারা 10-এর ব্যাচ, মানে 10 পর্যন্ত, তাদেরটা বিএনএমসিতেই সবকিছু। আমি তো মনে করছি আচ্ছা। কলেজে যাওয়া লাগবে, পরে ওই যে ওখানে আছে না এসানুল, হুম কোথায় বলো হুম কি কোথাও যেতে হবে না, এখান থেকে এটা আমি রেডি করে দেবো। আচ্ছা, ওইটাই। আজকে আমার 4 জন স্টুডেন্ট গেছে, ওদের হলো 10-এর পরের স্টুডেন্ট, যারা ঢাকার ওদেরটা তারা রাখছে। আর ঢাকার বাইরের যারা, তারা করবেন কি 2F ফর্মটা যার যার কলেজের প্রিন্সিপাল দিয়ে সাইন করে আনতে হবে, ট্রান্সক্রিপ্টটা ওখান থেকে নিতে হবে যার যার কলেজ থেকে, ঠিক আছে। দেন ওইটা নিয়ে 3F নিয়ে পরে বিএনএমসি তে গেলে ওরা প্রসেসিং করে দেবে। এই আপু, 2F জি 3F হয়েছে যে বিএনসি তে নিলে নাকি করে দেয় ওরা?